আমরা একটা 1 মিনিট ওয়েট করি, সবাই জয়েন করে নেক, দেন আমরা শুরু করে দিতেছি। আমরা এইবারের মকটা হলো সবচেয়ে বেশি ইজি আর কি, বুঝছো? এগুলা কোয়েশ্চেন প্রত্যেকটা এত সোজা, এটার জন্য মক এর কোয়েশ্চেনটা দেখলাম, সবগুলি তোমাদের পারা উচিত আসলে। এই মকে ফুল মার্কস মিস করা মানে তোমাদের পড়ালেখাই হয় নাই ঠিক মতো, এমন টাইপের, এত সোজা। বুঝতে পারছো আজিজুল? জি ভাইয়া। ওকে, সো তাহলে আমরা শুরু করে দেই। সো এটা হলো আমার পেপার, ঠিক আছে? JM13 পেপার 1। সো এখন এখানের মধ্যে দেখি কোয়েশ্চেন নাম্বার 1 এ কি বলতেছে। কোয়েশ্চেন নাম্বার 1 নিয়ে কারো কোনো প্রবলেম আছে? কোয়েশ্চেন নাম্বার 2, কোয়েশ্চেন নাম্বার 3, এই যে এই বছর তোমরা দেখবা যে তোমাদের 2012 এর কোনো পেপারে, 2011 এর কোনো পেপারে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এসব পাবা না, বুঝছো? আমার ইয়ারে যে Jan 13 এটা ফার্স্ট আসছিল। তো এই কোয়েশ্চেনটা বেসিক্যালি আমি আমার চেনা যতজনকে জিজ্ঞাসা করছি, ওরা একজন এরকম পারে নাই। তো এটা আমি কোন বই থেকে পড়ছি? এটা আমি পড়ছি কেমিস্ট্রি বই থেকে, বুঝছো আজিজুল? কেমিস্ট্রি রিভিশন গাইড ছিল। তোমাদের তো এখনো রিভিশন গাইড তো পড়া শুরু করো না। এমনিতে তো সিজিপি তো তোমরা অনেকজন কিনছো, তাই না? জি ভাইয়া। সিজিপি অনেকজন কিনছো, কিন্তু রিভিশন গাইড মনে হয় না তোমরা এখনো পড়ছো। রিভিশন গাইডের ওইটা আমি দিব তোমাদেরকে 5টা মক শেষ হওয়ার পর। দেন তোমাদেরকে যে পরীক্ষার আগের রাতে অ্যাকচুয়ালি পড়ার জন্য যে একটা ম্যাটেরিয়াল থাকে, ওই রিভিশন গাইডটা, ওইটা পড়লে পরে খুবই ভালো মতো একটা ওভারভিউ হয়ে যায়, যে ফুল সিলেবাসেরই একটা সুন্দর একটা ওভারভিউ হয়ে যায়। যদিও নতুন এই 9-1 এর বইয়ের জন্য এখনো রিভিশন গাইড এডএক্সেল অফিসিয়ালি বের করে নাই, বাট আগের রিভিশন গাইডটা অনেক দিক দিয়ে হেল্পফুল, বুঝছো? তো ওই জিনিসটা নিয়ে কথা বলবো পরে। তো এই সময় ফার্স্ট টাইম ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আসছিল, এটা আমি শিখছি পরীক্ষার আগে আগে কেমিস্ট্রি বই পড়ে, কেমিস্ট্রি রিভিশন গাইড থেকে। ফিজিক্স এর রিভিশন গাইড এটা ছিলই না। আচ্ছা, স্পেসিফিকেশনও দিয়ে দেন। ওই তো স্পেসিফিকেশনও এরকম এই জিনিসটা আলাদা করে ছিল না, বুঝছো? এনজেড ভাইয়ের আগে একটা বই ছিল, বুঝছো? 3G নামের একটা বই। এনজেড ভাইকে জিজ্ঞাসা করো যে 3G নামের উনার লেখা একটা বই ছিল। লেখা কি বেসিক্যালি উনি স্পেসিফিকেশনের প্রত্যেকটা পয়েন্টের ওরকম এক্সপ্লেনেশন লিখে, দেন আগে অ্যাক্টিভ বুক নামের ইয়ে পাওয়া যেত তোমাদের স্টুডেন্ট বুকের উপরে, ওরকম দেখবা যে অ্যাক্টিভ বুক ওখানের মধ্যে আগে পাওয়া যেত। ওই জিনিসটা এখন এর নতুন বইয়ের সাথে দেয় না, কিন্তু ওই অ্যাক্টিভ বুকটার সাথে থাকে কি, ওখানের মধ্যে অনেকগুলি এক্সারসাইজ এন্ড কতগুলি ওরকম পাজলস থাকে। সো ওই সব জিনিসগুলি অ্যাড করে উনি বই বানায় ফেলছিল। 3G-র ফুল ফর্ম কি বলতে পারবা আজিজুল? 3G-র ফুল ফর্ম কি হইতে পারে? এটা ছিল ও বই, বুঝছো? আচ্ছা, তো তাহলে ওই জিনিসটা আর কি স্পেসিফিকেশন আলাদা করে ছিল না, বাট ওই সময় আসছে। তো কেমিস্ট্রি বই পড়ে ফিজিক্স এর মধ্যে অ্যান্সার দিতে পারছি আর কি, এমন টাইপের। তো ওরকম এক একটা সাবজেক্ট এমন কমপ্লিমেন্টারি আর কি, যে একটা আরেকটাকে হেল্প করে। তো একটা পড়লে পরে আরেকটার মধ্যে ওরকম কাজে আসে। আচ্ছা, সো কোশ্চেন নাম্বার 3 নিয়েও তোমাদের কারো কোনো প্রবলেম নাই। কোশ্চেন নাম্বার 4, Jan 13 করতেছি আমরা, ঠিক আছে? যারা পরে আসছো, আমরা জানুয়ারি 2013 পেপার 1 দেখতেছি ফার্স্টে। এটার যেন পেজ নাম্বারটা কত আজিজুল?
983 986 3 3 হ্যাঁ তো পেজ নাম্বার 983 তে শুরু হয়েছে এই পেপারটা, বুঝছো? তোমরা তো আসলে অনেক বেশি সবকিছু রেডিমেড পেয়ে গেছো, তোমরা ইয়ার ওয়াইজ কোশ্চেন পেপার ইউজ করা বুঝো না। অনেকজনই দেখলাম যে তোমরা ইয়ার গুলা বের করতে অনেক প্রবলেম ফেস করো। এগুলি আসলে এমন ভাবে সাজানো থাকে যে রিসেন্ট পেপার থেকে ওরকম শুরু করে, যে প্রথমে তুমি মে, মনে করো যে মে 18 পাইছো, তো মে 18 এর পেপার 1 এর পরে পাবা মে 18 পেপার 2, মে 18 পেপার 2 এর পরে পাবা তুমি জ্যান কি বলে জ্যান 18 পেপার 1, দেন জ্যান 18 পেপার 2। তো এইভাবে করে করে ইয়ার গুলি আস্তে আস্তে ওল্ডার পেপারের দিকে যাইতে থাকে, এমন টাইপের করে ইয়ার ওয়াইজ পেপার গুলি সাজানো থাকে। তো এটার মধ্যে এর জন্য ওরকম কন্টেন্ট লিস্ট ওরকম সাজানো হয় না। নেক্সট বার থেকে ওরকম কন্টেন্ট লিস্টও দিয়ে দেবো, যেটা বুঝে গেছে যে তোমাদের আসলে পেজ নাম্বার বের করে নিয়ে খুবই টাইম চলে যায়। সো এখন জ্যান 13 পেপার 1 আমরা দেখতেছি। তো কোয়েশ্চেন নাম্বার 4 নিয়েও তোমাদের কারো কোনো প্রবলেম নাই। জ্যান 13 পেপার 1 এ কেউ কি প্রবলেম ফেস করছো কোনো কোয়েশ্চেনে? জ্যান 13 পেপার 1, জ্যান 13 পেপার 1 এ কেউ কোনো প্রবলেম ফেস করো নাই? ওকে, তাহলে তো খুবই ভালো। সো তোমরা তো এই পেপারে তাহলে পরীক্ষা দিলে পরে 120 তে 120 পাইতা, তাই না? আমি এই পেপারে পাইছিলাম 111, বুঝছো? এই পেপারে আমার আনফরচুনেটলি 9 মার্ক কাটা চলে গেছিল। সো এই পেপারে পাইছিলাম আমি কোনটা ভুল গেছিল 111। হ্যাঁ, কোনটা ভুল গেছিল আপনার মনে আছে ওগুলা পরে আর তখন আর স্ক্রিপ্ট পাওয়া যেত না, তখন স্ক্রিপ্ট আর ওরকম টাকা দিয়ে আনা লাগতো, বুঝছো? আর ওই সময় তো আমি রেজাল্ট পাওয়ার পরে তো লজ্জায় মুখ দেখাতে পারি না যে এতগুলি মার্কস কেমনে কাটা গেছে, ঠিক আছে? তো পরে যায় তো দেখি যে এইটাই এইটার থেকে বেশি কেউ পায় নাই, এমন অবস্থা। ওকে, সো তাহলে জেন 13 পেপার 1 এটার মধ্যে কি আরো কোনো প্রবলেম নাই? ওকে, তোমরা কিন্তু কেউ এরকম লজ্জা পায় যে প্রবলেম থাকলে পরে বলবা না যে অন্যরা প্রবলেম ফেস করে নাই তো আমার কেন এটাতে প্রবলেম, এটা ভেবে কিন্তু কেউ কোশ্চেন না করে বসে থাকো না। কোশ্চেন থাকলে পরে এটা জিজ্ঞাসা করবা, তোমার মার্কস কিন্তু তোমার খাতার মধ্যে রিফ্লেক্ট হবে, ঠিক আছে? তুমি প্রবলেম ফেস করতেই পারো, যে কোনো একটা কোশ্চেনে প্রবলেম তুমি ফেস করতেই পারো, সো তাহলে ওইগুলা নিয়ে কনসাল্ট করতে হবে। ওকে, সো তাহলে জেন 13 পেপার 1 এ এটা নিয়ে যারা যারা বলছো প্রবলেম নাই তাহলে তো ভালো, কিন্তু যাদের নাকি প্রবলেম যদি থেকে থাকে তো তাহলে চুপ করে বসে থাকো না, বিকজ তোমাদের মেইন এক্সামে কিন্তু তোমাদের নিজেদের যে যে কোয়েশ্চেন পারতেছো ওইটার উপরে ডিপেন্ড করবে, অন্যর কার প্রবলেম আছে নাকি না ওইটার উপর দিয়ে তো তোমার মার্কস বাড়বে বা কমবে না, তাই না? তো তাহলে ওই ব্যাপারটায় ফোকাস রাখবা যে কখনো প্রবলেম বলতে লজ্জা পাবা না যে হায় আল্লাহ কারো প্রবলেম নাই, আমার একারই প্রবলেম থাকে, এটা আমি পরে নিজে থেকে বুঝে নিব। এমন করলে পরে তোমার তো আসলে নিজের ওই শিখাটা হইতেছে না, যে এখন তোমার মেইন প্রবলেম সলভিং এর কাজটাই কি, যে আমি নিজে থেকে তোমাদের প্রবলেম সলভিং ক্লাস করাইতেছি। এটা মনে করো যে আমার ও লেভেল পড়ানো শুরু করার পর থেকে তোমরাই এখন বলতে গেলে ফার্স্ট ব্যাচ যারা নাকি একদম ফুল কোয়েশ্চেন পেপার প্রত্যেকটাই সবগুলো জিনিস আমিই করাই দিতেছি, যে অ্যাসিস্ট্যান্টদের তোমরা ক্লাসই পাও নাই, বুঝছো? এমন না যে অ্যাসিস্ট্যান্টদের ক্লাস ওরা খারাপ নেয় অর এনিথিং, বাট আমি নিজেই তোমাদেরকে কোয়েশ্চেন পেপারস গুলি এন্ড প্রবলেম সলভিং গুলি করাই দিতেছি, যেন তোমাদের কাছ থেকে আমি আরো বেটার রেজাল্ট এক্সপেক্ট করব, তাই না আজিজুল? যে তোমাদের সিনিয়রদের জি রেজাল্ট স্যার তো দেখছো, যে অক্টোবরে যারা নাকি প্রেডিক্টেড গ্রেডস নেয় নাই তারা যে নভেম্বরে পরীক্ষা দিল ওদের গ্রেডস তো দেখছো। কারোর কি 7 এর নিচে আছে? কারো গ্রেডই 7 এর নিচে নাই। যে অনেক ওদের অনেক জনেরই কিন্তু স্পেকট্রাম অফ স্টুডেন্ট, যে সবাই যে অনেক ভালো একদম 7 পাওয়ার মতো, 8 পাওয়ার মতো, 9 পাওয়ার মতো এমনও কিন্তু ছিল না। কিন্তু ওদের এত 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 পরীক্ষা নেওয়া হয়েছে and ওরা এত বেশি রিগোরাস ওয়ার্ক করছে তাহলে যেন ওদের গ্রেডটা ওরকম ডিজায়ার্ড গ্রেডটা পাইছে আর কি, অ্যাটলিস্ট ফিজিক্সে, বুঝছো? সো অমন ভাবে তোমাদেরও এমন কাজ করা লাগবে, যে যাদের নাকি মনে হইতেছে যে তোমার ফিজিক্স এরকম কঠিন লাগতেছে এন্ড এভরিথিং, যেটা কঠিন লাগবে ওইটা নিয়েই তো আরো কাজ করতে হবে। ওইটা যদি ছেড়ে দাও, ঠিক আছে, লাইফে এরকম একবার ছেড়ে দেওয়ার একটা টেন্ডেন্সি চলে আসলে পরে তখন দেখবা যে যে কোনো একটা কিছু অল্প একটু আটকে গেলে মনে হবে যে আরে দূরে এটা বাদ দিয়ে অন্য কিছু করি, ঠিক আছে? তো এটা না করে অলওয়েজ যেটা প্রবলেম ফেস করবো ওইটাকেই ফেস করে ওইটা ওভারকাম করতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো তাহলে জেন 13 পেপার 1 এ যদি কারো কোনো প্রবলেম না থাকে, ওকে,
সো এখন মে 13 পেপার 1, আনফরচুনেটলি আমার ফ্রেন্ডরা যারা নাকি অনেকজন মেতে পরীক্ষা দিছে তারা এই পেপারে পরীক্ষা দিতে পারে নাই। ওই দিন কি ছিল, এই মে 13 এর এই যে 14 মে, ওই দিন হরতাল ছিল বুঝছো আজিজুল। তো ওই দিন হরতাল ছিল, তো হরতালের সময় তো নর্মাল টাইমে তো পরীক্ষা নিতে পারে নাই। তো তখন ওরা রাতের 12টা বাজে পরীক্ষা দিছে বুঝছো। তো ওরা আর পেপারে পরীক্ষা দিছে। তো ওই সময় হরতাল লং অবরোধ পেপার এমন মানে ছিল, তো তখন ওরা এই যে আর পেপারে পরীক্ষা দিছে। ওই যে ওই দিনই রাতের বেলা। ওকে, সো তাহলে তোমাদের মে 13 পেপার 1, মে 13 পেপার 1 নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে? এটা পেজ নাম্বার কত আজিজুল? 888। এটা হুম, সো এখন মে 13 পেপার 1, এটাতে কারো কোনো প্রবলেম নাই? এগুলো কোয়েশ্চেনস অ্যাকচুয়ালি ইজি, এগুলা আগের আমরা যে রিসেন্ট কতগুলি পেপার যেরকম দেখছি, রিসেন্ট পেপার গুলি করে আসার পর আগের পেপার গুলি অ্যাকচুয়ালি অনেক বেশি ইজি লাগার কথা, বিকজ এখন রিসেন্টলি আসলে কোয়েশ্চেনের টাইপ আরো কঠিন করছে বুঝছো। আগে কোয়েশ্চেন কতগুলি অনেক বেশি ওরকম সিম্পল সিম্পল কথাতে মনে করে মার্কস দিয়ে দিত। সেইগুলোর জন্য এগুলি পেপারে প্রবলেম না ফেস করা নরমাল, কিন্তু যেটা বলছি যে তোমাদের সলভ না করে বসে থেকে যদি তোমরা বারবার পরীক্ষা দাও তো তাহলে কিন্তু তোমাদের আসলে লাভ হইতেছে না। তোমাদের যা করা লাগবে নিজেরা সলভ করবা, বিকজ এগুলার তো তোমাদের ইয়ারের রেঞ্জ দেওয়া, তাই না? তোমাদেরকে একটা স্পেসিফিক ইয়ার রেঞ্জ দিয়ে দিছে যে এত ইয়ার থেকে এত ইয়ারের মধ্যে তোমাদের এই মকের সময় কোয়েশ্চেন আসবে। ইয়েস, তোমাদের সামনের মক যে মক নাম্বার 3 যেটা, ওকে, মক নাম্বার 3 তে কোনো সিলেবাস নাই। সো ওইটার জন্য তোমরা নিজেদের মতো করে প্র্যাকটিস করে যেটা ইচ্ছে ওইটা ওরকম রিভিশন দিয়ে দেন পরীক্ষা দিবা, তাই তো? সো ওই সময় তোমাদের ঠিক আছে কোনো স্পেসিফিক ইয়ারের রেঞ্জ নাই, সো নিজেদের মতো করে ওরকম রিভিশন দিলা। বাট যেখানে নাকি তোমাদের স্পেসিফিক একটা ইয়ারের রেঞ্জ বলে দিছি যে এই ইয়ার থেকে এই ইয়ারের মধ্যেই কোয়েশ্চেন আসবে, সো তোমাদের তো এই ইয়ার গুলি স্পেসিফিক্যালি অনেক ভালো মতো একটা অ্যাটেনশন দিয়ে করা দরকার, তাই তো? তো এই জন্য তোমাদেরকে বলতেছি কোয়েশ্চেন পেপার গুলা যদি সলভ করে রাখো, ঠিক আছে, যতই তোমার অবস্থা খারাপ থাকুক না কেন ফিজিক্সে, তোমরা মেইন এক্সামে যে দেখবা যে এ অ্যাটলিস্ট তোমরা সিকিউর করতে পারবা গ্রেড, বুঝছো? সো তাহলে মে 13 পেপার 1 এটা নিয়ে কারো কোনো প্রবলেম নাই? ভাইয়া 6B2 আর C2। ভেরি গুড, 6B2 আর C2। এই যে এরকম যে কোনো প্রবলেম থাকলে পরে ওই জিনিসটা বলতে হবে, হ্যাঁ? আচ্ছা, 6B2 আর C2, ওকে। সো এখন এখানের মধ্যে আমরা দেখি B2 এর মধ্যে কি বলতেছে। দ্য ডিসটেন্স বিটুইন আর্থ এন্ড মার্স ভ্যারিজ বিটুইন 100 মিলিয়ন কিলোমিটার এন্ড 400 মিলিয়ন কিলোমিটার। বলতেছে এই ডিসটেন্সটা কেন কনস্ট্যান্ট না? ব্যাপারটা খেয়াল করো নিতু, যে সানের অ্যারাউন্ডে তো এগুলা অরবিট করে, তাই না বলো? জি ভাইয়া। সানের অ্যারাউন্ডে এরকম আর্থ এন্ড মার্স তারা অরবিট করে। আচ্ছা, তো এখন এখানের মধ্যে খেয়াল করো, এখন তাদের দোনোজনের কি অরবিটাল টাইম কি সেম, যে দোনোজন কি ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইম নেয় কমপ্লিট অরবিট করতে? না তো। তো এখন এখানের মধ্যে দেখো, এমন হইতে পারে না যে এক সময় আর্থ এখানে মার্স এখানে, সো তাহলে আর্থ আর মার্সের মধ্যে তখন ডিসটেন্সটা কত হবে? সবচেয়ে কম ডিসটেন্স কত? 100 মিলিয়ন কিলোমিটার, ওকে। সো এই সময় তাদের মধ্যে ডিসটেন্স কত? 100 মিলিয়ন কিলোমিটার। এখন এমন হইতে পারে না যে আর্থ এখানে আছে, যে ঘুরে এসে আর্থ এখানে আছে, কিন্তু এই যে সে একবার ঘুরে এসে আর্থটা এখানে আবার পৌঁছায় গেছে, কিন্তু মার্স ততক্ষণে সে লম্বা একটা সার্কেল কভার করতেছে, তো তো মার্স মনে করো ঘুরে ওই জায়গাটায় গেছে, এইখানের মধ্যে আসছে মার্স। তা এখন এখানের মধ্যে কি আর্থ আর মার্সের মধ্যে ডিসটেন্সটা কি অনেক বড় হয়ে গেল না বলো তো নিতু? জি ভাইয়া। তো এখানের মধ্যে ডিসটেন্সটা কত হয়ে গেল? ম্যাক্সিমাম কত? 400 মিলিয়ন কিলোমিটার। সো তাহলে এখানের মধ্যে বেসিক ডিফারেন্সটা বা
এই ডিস্টেন্সটা কেন কনস্ট্যান্ট থাকতেছে না? তুমি বলবা যে আর্থ আর মার্স দোনোজন তো সানের অ্যাবাউটে অরবিট করতেছে, ঠিক আছে, কিন্তু দোনোজন তো সেম রেটে অরবিট করে না, বা দোনোজন সানের অ্যারাউন্ডে কমপ্লিট রোটেশন শেষ করতে ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইম নেয় না, একজনের সময় বেশি লাগে একজনের সময় কম লাগে। সো তাহলে কি মাঝে মাঝে তারা সেম সাইড অফ দা অরবিটে চলে আসলে, যে সেম সাইড অফ দা অরবিটে চলে আসলে পরে কি হবে? দে উইল বি ভেরি ক্লোজ টু ইচ আদার, লাইক তাদের মধ্যে ডিস্টেন্সটা হবে মিনিমাম 100 মিলিয়ন কিলোমিটার। আর যদি তারা অপোজিট সাইড অফ দা অরবিটে চলে যায়, যে সানকে মাঝখানে রেখে আর্থ একদিকে মার্স আরেক দিকে, সো তখন তাদের মধ্যে ডিস্টেন্সটা কি অনেক বড় হয়ে গেল না? তো এর জন্য এখানের মধ্যে বলবা কি যে ডিসটেন্সটা ফিক্স থাকে না। এটা কি 6b2 বলছিল না? তো আমরা একটু অ্যানসারটা দেখে নেই 6b2 তে কি বলতেছে। এই যে এখানের মধ্যে দেখো, যখন নাকি কাছাকাছি তখন ওখানের মধ্যে ডিসটেন্সটা হলো সবচেয়ে কম, যখন নাকি অপোজিট সাইড তখন ডিসটেন্সটা সবচেয়ে বড়। সো এই ডায়াগ্রামটাই তো আমরা আঁকছিলাম, তাই না? তো এখন এখানের মধ্যে তুমি যে কোনো দুইটা পয়েন্ট এমন লিখতে পারো তোমার ডায়াগ্রামের জন্য। এই যে ডায়াগ্রাম শোয়িং আন্ডারস্ট্যান্ডিং অফ MP2 এন্ড MP3, তো তার মানে অলরেডি তুমি জাস্ট ডায়াগ্রাম দিয়ে কিন্তু ফুল মার্কস পাওয়া যেতে পারো। যে ডায়াগ্রাম দিয়ে কি, যে আইডিয়া অফ ডিফারেন্ট অরবিটাল রেডিয়াস এন্ড আইডিয়া অফ ভেরিয়েবল রিলেটিভ মোশন, যে বোথ অন দ্য সেম সাইড অফ দ্য সান এন্ড অন দ্য অপোজিট সাইড অফ দ্য সান। তো তাহলে জাস্ট ডায়াগ্রামটা ক্লিয়ারলি যদি ড্র করতে পারো তাহলে কিন্তু 2 মার্ক পেয়ে যাও। অর ডায়াগ্রামটা ড্র করেও নিচে তো সেফ থাকার জন্য এক্সপ্লেনেশন লিখবা। কি লিখবা? বলবা যে দে হ্যাভ ডিফারেন্ট অরবিটাল স্পিডস। ওকে, তো দোনোজনের অরবিটাল স্পিড হলো আলাদা। দেন আর্থ হলো সানের বেশি কাছে, মার্স হলো সানের থেকে বেশি দূরে। তো তার মানে মার্সের কি করা লাগে? একটা কমপ্লিট অরবিট করার জন্য তার একটা বড় একটা সার্কেল কভার করতে হয়। তো তখন কি নিবে? তার সময় লাগবে বেশি একটা কমপ্লিট অরবিট করতে, তাই তো? এই তো, এই জি জিনিসগুলো ভাইয়া। আমরা বলবো, ঠিক আছে? তো এইটা গেল তোমার B2। দেন তোমার C2 তে প্রবলেম ছিল, তাই না? তো C2 এর এখানে মধ্যে দেখো, সায়েন্টিস্টস ল্যান্ড আ রিমোট কন্ট্রোল ভেহিকল অন মার্স। আচ্ছা, দ্য ভেহিকল সেন্ডস ইমেজেস ব্যাক টু দ্য আর্থ শোয়িং ইটস সারাউন্ডিংস অন মার্স। আচ্ছা, তো তাহলে তার একটা রিমোট কন্ট্রোল গাড়ি মার্সের উপরে ল্যান্ড করলো। এখন ওই গাড়ি থেকে কি করা হয়? গাড়ি থেকে ছবি তুলে তুলে, যে মার্সের সারফেসে তো আসছে, তো এখন মার্সের সারফেস থেকে ওরকম ছবি তুলে তুলে কি করে? আর্থে সিগন্যাল পাঠায়। তখন আর্থের থেকে যেন আমরা দেখতে পারি যে মার্সের সারফেস দেখতে কেমন, বুঝছো? তো তাহলে sometimes these images show rocks ahead that could damage the vehicle, যে মাঝে মাঝে এরকম ছবিতে দেখা যায় কি সামনে এমন 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 পাথর আছে যেগুলিতে লাগলে পরে কি হইতে পারে? এই রিমোট কন্ট্রোল ভেহিকলটা ড্যামেজ হয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে? তো এখন বলতেছে a scientist on earth sends radio signals, মানে কি রেডিও ওয়েভ ইউজ করে কি করা হয়? এই রিমোট কন্ট্রোল গাড়িটাকে কন্ট্রোল করা হয়, বুঝতে পারছো? সো এখন রেডিও ওয়েভ সে তো কি করে? স্পিড অফ লাইটে ট্রাভেল করে, দ্যাটস ভেরি গুড। কিন্তু এখানে বলতেছে কি দ্য স্পিড অফ দ্য ভেহিকল, ওই যে আমরা মার্সের উপরে যে ভেহিকলটাকে ল্যান্ড করছি না, ওই রিমোট কন্ট্রোল গাড়িটা, ওই রিমোট কন্ট্রোল গাড়িটাকে খুবই অল্প স্পিডে চালানো হয়। দেখো 0.04 মিটার পার সেকেন্ড। তো এখন বলতেছে কেন? যে সাজেস্ট ওয়াই দ্য স্পিড ইজ কেপ্ট লো। তো এখন এখানের মধ্যে কি বলবা? দেখো যে তোমার এই ভেহিকলটা, ঠিক আছে, মার্সের এখানে এই ভেহিকলটা কি করছে? মনে করো দিস ইজ দ্য ভেহিকল। তো এখন সে এদিকে যাচ্ছে, তো এটার সামনে এরকম পাথর আছে, ঠিক আছে? তো সে এখন এই পাথরটা দেখে তো পাথরটা ছবি তুলবে, ছবি তুলে দেন আর্থে পাঠাবে। তো মার্স থেকে আর্থে সিগন্যাল আসতে সময় লাগবে না একটা? বলো তো। জি ভাইয়া। তো এখন মার্স থেকে আর্থে সিগন্যাল আসতে আসতে যদি কি করা হয়, এখানে মার্সের সারফেসে গাড়িটাকে যদি বেশি স্পিডে চালানো হয় তো কি হবে? সামনে তো রক আছে, ঠিক আছে, কিন্তু আমাদের তো ওই রকের সিগন্যালটা পাইতে একটা সময় লাগে, ঠিক আছে? তো এই সিগন্যালটা পাইতে যে সময়টা লাগতেছে, এর মধ্যেই যদি গাড়িটা যে কি করে এই পাথরের সাথে ধাক্কা খেয়ে গাড়িটা ড্যামেজ হয়ে যায়, তো তাহলে কি আমাদের বিলিয়ন বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট, যে এত বিলিয়ন বিলিয়ন ডলার ইউজ করে আমরা রকেট পাঠায় মার্সের ওখানে ভেহিকল ল্যান্ড করলাম, দেন এই ভেহিকলটা কি হইলো? জাস্ট একটু
ফ্যান্সি ভাবে গাড়িটা অনেক বেশি ধুম্মাচালে করে চালাইতে যেয়ে কি হয়েছে, পাথরের সাথে ধাক্কা খেয়ে গাড়িটা ড্যামেজ হয়ে গেছে। এটা কি আমরা চাবো? এটা তো আমরা চাবো না। সো তাহলে আমরা কি করব? ইন অর্ডার টু স্টে সেফ, গাড়িটাকে কি করা হয়, আস্তে আস্তে চালানো হয়, তাহলে যেন কি করতে পারে, সিগন্যাল আসতে তো সময় লাগে, তো আমরা ওই রকটাকে দেখে যেন কি করতে পারি, টাইম মতো ওইটাকে ঘুরায়, যে ড্যামেজ যেন না হয়, ওইটাকে যেন কন্ট্রোল আরো ভালো মতো করতে পারি, স্মুথলি কন্ট্রোল করতে পারি, তাহলে যেন কি না করে, সে যেন কোনো এরকম রকের সাথে বা এমন কোনো ড্যামেজিং কিছুর সাথে ধাক্কা খেয়ে নষ্ট না হয়ে যায়। বুঝতে পারছো? স্পিড যদি বেশি রাখে তো তখন কি হবে, ছবি আরতে আস্তে আস্তে গাড়ি ততক্ষণে ড্যামেজ হয়ে যাবে। বুঝতে পারছো? তো এখানের মধ্যে অ্যান্সারটা আমরা দেখি তারা কি বলছে। যে দেখো, idea of how the low speed affects driving, যে লো স্পিড রিডিউসেস স্টপিং ডিস্টেন্স, যে স্পিড কম থাকলে আমরা যদি অবস্টেকল দেখে অনেক তাড়াতাড়ি কি করে ফেলা যাবে, থামায় ফেলা যাবে, বা স্পিড যদি কম থাকে ইজিলি অবস্টেকল থাকলে পরে ওটাকে অ্যাভয়েড করা যাবে। অর কি বলা যায়, আইডিয়া অফ দ্য ইফেক্ট অফ লো স্পিড অন কলিশন, যে স্পিড যদি অল্প থাকে এন্ড অল্প স্পিডে যদি ধাক্কাও খায় তো তাহলে কি সিভিয়ার কোনো ড্যামেজ হবে না, কিন্তু যদি বেশি স্পিডে এসে ধাক্কা খায় তো তখন কি ড্যামেজটা অনেক বড় হবে। সো এটা একটা কথা, যে স্পিড কম থাকলে পরে ড্যামেজ ইন কলিশন কম হবে। দেন আইডিয়া অফ হোয়াট দ্য টাইম ডিলে ডাজ, ওই টাইম ডিলের কথাটা যেটা আমরা বলতেছিলাম, যে টাইম ডিলে এফেক্টিং রিঅ্যাকশন টাইম অর স্টিয়ারিং অর স্টপিং ডিস্টেন্স, যে কি হচ্ছে, মার্সের থেকে ছবি তুলে তো আর্থ পর্যন্ত আসলো সিগন্যাল, দেন আর্থ থেকে আমরা যে কন্ট্রোল করব ওই সিগন্যালটা আবার মার্সে যাইতে যাইতে একটা সময় লাগে। সো এটার জন্য কি হয়, এটার জন্য আমাদের একটা লো স্পিডে চালাইলে পরে ওইটাকে আমরা কি করতে পারবো, সুন্দর মতো কোনো ড্যামেজ ছাড়া মার্সের সারফেস দিয়ে চালাইতে পারবো। বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে। সো এখন এই জুন 13 পেপার 1 নিয়ে আর কারো কোনো প্রবলেম আছে? No, sir. ওকে। 7 seater 7 seat. 7C কম্পোনেন্ট এ আর কম্পোনেন্ট বি, এই কোশ্চেনটা খুবই মজার, দেখাইতেছে এটা। দাঁড়ো এটা একটু পোর্ট্রেট মোডে নিয়ে নেই, তাহলে যেন দুইটা গ্রাফ একসাথে দেখতে পারি। আচ্ছা, এখন দেখো, কম্পোনেন্ট এ আর কম্পোনেন্ট বি এর দুইটাকে কি করতে বলছে, কম্পেয়ার করতে বলছে রেজাল্ট গুলা। দেখো তো কি হচ্ছে, কম্পোনেন্ট এর জন্য, কম্পোনেন্ট এর জন্য টেম্পারেচার যত বাড়তেছে রেজিস্ট্যান্স তত কমতেছে, এটা হলো একটা জিনিস। কম্পোনেন্ট বি এর জন্য কি হইতেছে, উল্টাটা, তাই তো আজিজুল? টেম্পারেচার যত বাড়তেছে রেজিস্ট্যান্সও তত কি হইতেছে, বাড়তেছে নাকি? আগে কনস্ট্যান্ট ছিল বাড়তেছে। ভেরি গুড, এই যে কনস্ট্যান্টের কথাটা সুন্দর মতো ধরতে পারছো। দেখো 0 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু কোনো চেঞ্জ নাই, দেখছো? এই গ্রাফটা জুম করে দেখাই যায়, 0 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কি মুবাশিরা, গ্রাফটা একদম হরাইজন্টাল না? সো হোয়াট ডাজ দ্যাট মিন, ইভেন দো দ্য টেম্পারেচার ইজ ইনক্রিজিং অর ইভেন দো দ্য টেম্পারেচার ইজ চেঞ্জিং, এখানের মধ্যে কিন্তু রেজিস্ট্যান্সটা চেঞ্জ হচ্ছে না। সো কোন জায়গা থেকে টেম্পারেচারের সাথে রেজিস্ট্যান্স ইনক্রিজ করা শুরু করছে, আফটার 50 ডিগ্রি সেলসিয়াস। ওকে, সো এটা বললে পরে আরেকটা পয়েন্ট কভার করলাম। বুঝতে পারছো আজিজুল? এখন এখানের মধ্যে আরো ব্যাপার আছে, আরো কয়টা ব্যাপার দেখো, খুবই ইন্টারেস্টিং কয়টা জিনিস। কেমন, যে তোমার 80 ডিগ্রি সেলসিয়াসের জন্য খেয়াল করো, 80 ডিগ্রি সেলসিয়াসের জন্য দোনোজনের রেজিস্ট্যান্সের ভ্যালু সেম, দেখছো? 80 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে দোনোজনের রেজিস্ট্যান্স কত, 5000 ওহম, তাই না? সো এখন তুমি এখানের মধ্যে আরো কয়টা ব্যাপার বলতে পারো, যে কম্পোনেন্ট এ কেমন টাইপের কম্পোনেন্ট হইতে পারে যার জন্য টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমে যায়। এটা একটা থার্মিস্টর হইতে পারে নাকি? আর কম্পোনেন্ট বি কেমন কম্পোনেন্ট হইতে পারে যার জন্য টেম্পারেচার বাড়লে পরে রেজিস্ট্যান্স বাড়ে, এটা একটা ফিলামেন্ট বাল্ব হইতে পারে নাকি? সো এখানের মধ্যে আমরা দেখি 7C তে তারা কি কি বলছে। এই যে
অ্যাবাউট এ, যে কোনো 5টা পয়েন্ট, টোটাল পয়েন্ট আছে কয়টা? টোটাল পয়েন্ট আছে 10টা। 10টার মধ্যে যে কোনো 5টা পয়েন্ট কভার করতে হবে। ধরো এটা আবার ল্যান্ডস্কেপ মোডে নিয়ে নেই, তাহলে লেখাগুলি বড় করে দেখা যাবে। ওকে, সো এখন এখানের মধ্যে কাজটা কি? পয়েন্ট নাম্বার 1, রেজিস্ট্যান্স অফ কম্পোনেন্ট এ ডিক্রিজেস উইথ টেম্পারেচার, প্রথম কথা। দেন ফর এ largest slope or rate of change is at lower temperature or is at is smallest at higher temperature, মানে কি বেসিক্যালি বলতে চাইতেছে যে লো টেম্পারেচারে গ্রেডিয়েন্টের ভ্যালু বেশি আর হাই টেম্পারেচারে গ্রেডিয়েন্টের ভ্যালু কম, এটা বলতে চাইতেছে। এই পয়েন্ট আমরা কভার করি নাই, ঠিক আছে, ভালো কথা। আমরা যে যে পয়েন্ট কভার করছি ওগুলো দেখি। দেন কম্পোনেন্ট এ কি হইতে পারে? একটা থার্মিস্টর হইতে পারে, আমরা এই পয়েন্ট কভার করছি, রাইট? আচ্ছা, এনটিসি মানে কি? এনটিসি মানে হলো, এটার ফুল ফর্ম হলো নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, ঠিক আছে? ওকে বলা হয় নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। আগের বইয়ে এটা ছিল, এগুলো এ লেভেলস আরো ডিটেইলসে পাবা। নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট বলতে এমন বোঝায় যে কি টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমে যায়, এই জিনিসটা, যে টেম্পারেচারের সাথে রিলেশনশিপটা হলো নেগেটিভ কোরিলেশনের অমন টাইপের। ওকে, আচ্ছা, সো এখন বি এর জন্য কি বলা হইতেছে? রেজিস্ট্যান্স অফ বি ইনক্রিজেস উইথ টেম্পারেচার, ইয়েস আমরা এটা বলছি। তো 3টা পয়েন্ট আমাদের কভার হয়েছে। দেন স্লোপের ব্যাপারে আমরা বলি নাই, আচ্ছা ঠিক আছে, ভালো কথা। কিন্তু স্লোপের ব্যাপারে তো বুঝতেই পারতেছো যে হায়ার টেম্পারেচার স্লোপ বেশি, লোয়ার টেম্পারেচার স্লোপ কম। এন্ড ফর বি রেজিস্ট্যান্স ইজ কনস্ট্যান্ট বিলো 50 ডিগ্রি সেলসিয়াস, আমরা এটা নিয়ে কথা বলছি। 4টা পয়েন্ট হয়ে গেল। দেন ফর বোথ কি বলা যায়? মোর রেজাল্টস ফর বি, ফিউয়ার রেজাল্টস ফর এ, এটা আমরা বলি না, আচ্ছা ঠিক আছে। দেন এই পয়েন্টটা অ্যাকচুয়ালি কভার করা উচিত ছিল আমাদের। কি জিনিস? স্টেটেড বোথ রিলেশনশিপস আর নন লিনিয়ার, দোনোটাই কি কার্ভ, তো তার মানে কোনোটাই কি না, স্ট্রেট না। দেন রেঞ্জ অফ টেম্পারেচার আর রেজিস্ট্যান্স সেম ফর বোথ, যে দোনোটা সেম টেম্পারেচার রেঞ্জের মধ্যে, রেঞ্জ মানে কি এত থেকে এতর মধ্যে টেম্পারেচার চেঞ্জ করা হয়েছে। And finally, data comparison example, both have the same resistance at 80 degree Celsius. So তাহলে আমাদের ওরকম 5টা পয়েন্ট এমনিতে কভার হয়ে যায়। জাস্ট আমরা হার্ডলি কিন্তু কোনো কিছু চেকও করি নাই, তাইলে পরে আমাদের কি হয়ে গেছে? আমাদের 5টা পয়েন্ট কভার হয়ে গেছে। আরো কয়েকটা জিনিস, এই যে মার্কস স্কিমের পয়েন্টস গুলি যখন মিলাইলাম, এখন আমাদের আরো কয়টা আইডিয়া বাড়লো না আজিজুল? যে এরকম কয়টা পয়েন্ট আমাদের কি হইতে পারে, অ্যান্সারের মধ্যে আসতে পারে, বুঝছো? ওকে, সো তাহলে এটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 7। তো এখন মে 13 পেপার 1-এ আর কোনো প্রবলেম আছে কারো? ভাইয়া 11-3 কত? 11 পেজ 910। এটা ডায়মন্ডেরটা? ভাই লাস্ট হ্যাঁ, লাস্ট এটা ডায়মন্ডেরই, যে দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ডায়মন্ড ইজ 2.4। সো এখন বলতেছে explain why rays of light inside a diamond is more likely to undergo total internal reflection than opal। এখন দেখো, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন কখন হয় বলো তো অনি? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বড় থাকলে। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বড় থাকলে না, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বড় হইলে, তাই না? হ্যাঁ হ্যাঁ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল যত ছোট হবে ওইটাকে ওভারকাম করা তত ইজি না, বলতো? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল যত ছোট মানে কি অল্প একটু অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হইলেই কি করতে পারবে? ইট উইল বি এবল টু বিকাম গ্রেটার দ্যান ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, তাই তো? যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের জি ভ্যালু ভাইয়া। যত ছোট ওইটার জন্য টোটাল ইন্টারনাল রিফ্লেকশন মোর লাইকলি। ওকে, আর যেখানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ভ্যালু কম ওখানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হওয়ার পসিবিলিটি কম। ওকে, সো এখন এখানের মধ্যে দেখো যে এখানের মধ্যে কাজটা কি। ফার্স্ট অফ অল তুমি দুইটা জিনিসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালু জানো। ওপালের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অ্যাপ্রক্সিমেটলি 1.5 আর ডায়মন্ডের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হলো 2.4, অর ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ ওপাল অলরেডি জানো কত? 43। ওকে,
ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আগেই কোশ্চেনে দেওয়া ছিল কত 43। তো এখন তুমি দেখো তো ডায়মন্ডের জন্য তোমার ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ভ্যালু কত আসে। এই জিনিসটা একটু আমাকে অ্যাঙ্গেল সি যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ভ্যালুটা একটু বের করে বলো তো কত আসে এটা। 24.6 কত? 24.6 ওকে, সো তাহলে এখন দেখো তো ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ভ্যালুটা কি ডায়মন্ডে বড় নাকি ওপালে বড়? অনেক ডায়মন্ডের। ডায়মন্ডে তো 24.6 আর ওপালে তো ও 43। হ্যাঁ, ওপাল ওপাল সো ওপালের। ওপালের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বড়, তো তার মানে কি ওখানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হওয়ার পসিবিলিটি কি কম, তাই তো? ফর আ গিভেন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, ঠিক আছে, ফর আ সার্টেন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কোন কার ভিতরে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হওয়ার পসিবিলিটি বেশি হবে? যার ক্রিটিক্যাল অ্যাঙ্গেল যত কম তার ভিতরে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হওয়ার পসিবিলিটি তত বেশি না? জি ভাইয়া। তো তাহলে এই জিনিসটাই যে তুমি দেখলা যে ডায়মন্ডের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হলো ছোট, সো তার মানে এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা বড় হওয়ার পসিবিলিটি বেশি। সো এর জন্য ডায়মন্ডের ভিতরে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হওয়ার লাইকলিহুড হায়ার। বুঝতে পারছো? জি ভাইয়া। তো এখন এখানের মধ্যে দেখো এখানে অ্যানসারে কি বলতেছে। এই যে লার্জার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিন্স স্মলার ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। আর টোটাল ইন্টারনাল রিফ্লেকশন কখন হয়? যখন নাকি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বড়। সো তাহলে ফর ডায়মন্ড লার্জার রেঞ্জ অফ অ্যাঙ্গেলস ফর টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, অর কি বলা যায় যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হ্যাপেন্স এট অ্যাঙ্গেল স্মলার দেন 43। যে ওপালে তো 43 এর যদি কম হয়, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা যদি 40 ডিগ্রি হয়, হ্যাঁ, মনে করো ডায়মন্ড এন্ড ওপাল দোনোজনের উপরেই আমি লাইট ইনসিডেন্ট করলাম এন্ড অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা হলো কত 40 ডিগ্রি। সো এখন ওপালে কি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে অনেক? না ভাইয়া, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বড়। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হলো 43, সো তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যদি 40 হয় তো তাহলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে না ওপালের মধ্যে। কিন্তু ডায়মন্ডের মধ্যে কিন্তু ঠিকই কি হচ্ছে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হচ্ছে না। জি ভাইয়া। তো তাহলে ওই ব্যাপারটা দেন এই যে এই জিনিসটা যে আমরা ক্যালকুলেশন করে যে বের করছিলাম যে ডায়মন্ডের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বের করছি কত 24.6। সো এখান থেকে আমরা বুঝাই দিচ্ছি কি যে ডায়মন্ডের ভিতরে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হওয়ার পসিবিলিটি হায়ার। ওকে, তাহলে এটা গেল আমাদের জুন 13 কোয়েশ্চেন নাম্বার 11। আর কারো কোনো কনফিউশন আছে মে 13 পেপার 1-এ? ওকে, সো এখন মে 13 আর পেপার, এখন মে 13 আর পেপারে পেপার 1 এটা পেজ নাম্বার কত আজিজুল? 919 সো এখন মে 13 পেপার 1 এটা নিয়ে এটাতে কেউ কি কোনো প্রবলেম ফেস করছো?4C তে 4C জি ওকে, 4C তে এখানের মধ্যে কি করতেছে দেখো যে আমাদের মোটরের লেকচারের মধ্যে এমন একটা কথা বলছিলাম যে রিয়েল লাইফ মোটরে কি করা হয় যে ওরকম পার্মানেন্ট ম্যাগনেট গুলাকে এমন ভার্টিক্যাল এমন ম্যাগনেট ইউজ না করে কি করা হয় কার্ভড করা হয়। তো তাদেরকে কার্ভ করলে পরে লাভটা কি? তাদেরকে কার্ভ করলে পরে লাভটা হলো যে ম্যাক্সিমাম নাম্বার অফ field lines will pass through what? Maximum number of field lines will pass through the coil of wire, তাই না? ম্যাক্সিমাম নাম্বার অফ field line যদি coil of wire দিয়ে পাস করে, সো তখন মোটরটা কি করবে
আরো বেশি স্পিডে রোটেট করতে পারবে, তাই তো আজিজুল? জি ভাইয়া। আচ্ছা, এন্ড আরেকটা জিনিস কি, আরেকটা কি করা হয়, পিস অফ আয়রন অ্যাড করা হয়। এখন আয়রন কি, আয়রন তো অনেক ভালো একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, সো তাহলে ওইটাতে কি করে, আয়রন অ্যাড করাতে দ্য স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড অফ দ্য কয়েল অফ ওয়্যার, যে আমাদের মোটর ঘুরে কেন আজিজুল, মোটর তো ঘুরে বিকজ কয়েল অফ ওয়্যারের ম্যাগনেটিক ফিল্ড এন্ড পার্মানেন্ট ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ডের ওভারল্যাপিং এর জন্য কি হয়, একটা ফোর্স ক্রিয়েট করে, যে ফোর্সের জন্য এটা ঘুরে। সো ফোর্সের ভ্যালু যত বড় হবে তখন তার রোটেশনটা কি হবে, তত স্মুথ হবে নাকি? তো তাহলে এখানের মধ্যে কাজটা কি হইতেছে, আয়রন অ্যাড করাতে তোমার স্ট্রেংথ অফ দা ম্যাগনেটিক ফিল্ড বাড়তেছে। যে এখানের মধ্যে দেখো কোশ্চেন নাম্বার 4C, তাই তো? কোশ্চেন নাম্বার 4C, এই কোশ্চেনটা সবাই ভালো মতো দেখে নাও। তো ফার্স্টে কাজটা কি, আইডিয়া দ্যাট ফোর্স ইজ ইনক্রিজড বাই স্ট্রঙ্গার ফিল্ড। কেন, এই যে অ্যালাউ দ্যাট আয়রন ইজ ম্যাগনেটাইজড, আয়রন ইউজ করাতে কি হচ্ছে, ম্যাগনেটাইজ হচ্ছে। দেন আইডিয়া অফ রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ড, যে ওখানের মধ্যে কি হচ্ছে, কার্ভ করে দিলে পরে এরকম আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা থাকতেছে, ঠিক আছে? এরকম আমাদের, রেট অফ ফ্লাক্স না বোঝার জন্য। ওইটা তো তোমার জেনারেটরের জন্য, এটা মোটরের জন্য বলতেছি অ্যান্সার, বুঝছো? আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে, ওইটা রেট অফ ফ্লাক্স লিঙ্কেজ ওইসব হলো জেনারেটরের জন্য। দেন আরেকটা কি, যে দা কয়েল রিমেইনস ইন দা ফিল্ড ফর লঙ্গার অ্যামাউন্ট অফ টাইম, যে বেশি বেশি ফিল্ড লাইন কি করতেছে, কয়েলের ভিতর দিয়ে পাস করতেছে। ওকে, সো তাহলে এখানের জন্য অ্যান্সারটা কি লিখবা, যে দা পিস অফ আয়রন ইনক্রিজেস দা ফোর্স, ঠিক আছে, বাই ক্রিয়েটিং আ স্ট্রঙ্গার ফিল্ড অ্যাজ আয়রন বিকাম ম্যাগনেটাইজড। তো এটা হলো একটা। দেন আরেকটা কি লিখবা, দেন আরেকটা লিখবা যে the curved magnets causes the coil of wire to remain inside the field for a longer amount of time. ওকে, সো এটার জন্য কি হচ্ছে, মোটরের পারফরম্যান্সটা আরো ইমপ্রুভ হচ্ছে। বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, এরপরে মে 13 আর পেপার, পেপার 1, এটা নিয়ে আর কারো কোনো প্রবলেম ফেস করছো? 7C. 7C, question number 7C. The LR5 is tested in fresh water. The density of fresh water is eto. Explain why the pressure on the submarine in fresh water is less than the pressure at sea. এই যে দেখো, ডেনসিটিটা তাহলে আলাদা করে বলে দেওয়ার কাজটা কি, মানে ডেনসিটি কোন একটা হিন্ট নাকি নিতো? তো দেখো ডেনসিটি অফ ফ্রেশ ওয়াটার হলো 1000 আর বলছে যে সেম ডেপথ। তো এখন প্রেসার ইন লিকুইডের ফর্মুলা কি, রো জি এইচ। তো এখন দেখো ডেপথ হলো সেম, জি হলো সেম, তো তাহলে প্রেসারটা তাহলে কার উপরে ডিপেন্ড করবে, ডেনসিটির উপর। তো এখন দেখো ফ্রেশ ওয়াটারের ডেনসিটিটা হলো কম, ফ্রেশ ওয়াটারের ডেনসিটি হলো 1000, আর সি ওয়াটারের ডেনসিটিটা দেখো উপরে 1028। সো তাহলে ফ্রেশ ওয়াটারের যেহেতু ডেনসিটি কম, তো এর জন্য ওখানে প্রেসার কম। বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, আচ্ছা, এই মিটিং এর 1 মিনিটের কম আছে, নেক্সটটাই জয়েন করো, ওখানে বাকিটা দেখতেছি আমরা। কি সবগুলি পেপার করা হয়েছে না? পেপারগুলিতে একদম নো স্যার, একটু বাকি। কোনটা বাকি? স্যার ওয়েট দেখি। ওকে, এগুলি কিন্তু করে ফেলতে হবে, এগুলি তো এর জন্যই মানডেতে তোমাদের ক্লাসটা নেইনি, এর জন্যই যেন তোমরা টাইম পাও, বুঝছো? কিন্তু এটা তো বুঝতে পারছি যে তোমাদের এতগুলি সাবজেক্টের মক শুরু হয়ে গেছে সবগুলি একসাথে, তো এর জন্য ওগুলি প্রত্যেকটা কোপ করা কষ্ট, বাট স্টিল ওরকম একটু কষ্ট করা এসে লাগবে। ওকে, সো তাহলে আমরা মে 13 1PR মানে পেপার 1 আর পেপার, এটা আমরা দেখতেছিলাম। সো কোশ্চেন নাম্বার 4 এ একজনের প্রবলেম ছিল, 7 এ একজনের প্রবলেম ছিল। আর কেউ কি কোনো কোশ্চেনে প্রবলেম ফেস করছো? মাইশা, কোশ্চেন পেপার গুলি করা হইতেছে ঠিক মতো?
স্যার হ্যাঁ বলো। স্যার আমার মক শুরু হবে 5টা, এখন যাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম স্যার। ওকে, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমিও গেলাম, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা, সো তাহলে মে 13 আর পেপার 1, এটাতে কারো কোনো প্রবলেম নাই? স্যার নাম্বার 1 এর ডায়াগ্রামটা নাম্বার 1 এর ডায়াগ্রাম। 920। আচ্ছা, সো নাম্বার 1 এর ডায়াগ্রামের এখানে মধ্যে তারা এমন ভাবে তোমাকে এই অপটিক্যাল ইনস্ট্রুমেন্টটাকে ডিজাইন করতে বলছে যে দ্য সেকেন্ড প্রিজম ইজ নট শোন। তো এখন সেকেন্ড প্রিজমটা তোমার নিজে ড্র করতে হবে, যে তার পজিশনটা দেখাইতে হবে, তাহলে যেন এই যে এ বি দিয়ে তো ঢুকতেছে, দেন সিডি পাথটা যেন ফলো করতে পারে। সো তাহলে এটার জন্য তোমার সেকেন্ড প্রিজমটা আঁকতে হবে। তো সেকেন্ড প্রিজমটা দেখতে কেমন হবে? দ্য সেকেন্ড প্রিজম উইল লুক লাইক দিস, তাই না? সেকেন্ড প্রিজমটা এমন হওয়া উচিত না? এরকম নিচে নামবে, দেন এরকম স্ট্রেট যাবে। এটাকে স্কেল দিয়ে আঁকলে আরো সুন্দর মতো একদম, এই যে আমি গ্রিন কালার যে আউটলাইনটা ড্র করলাম না অনেক, তো এই গ্রিন কালার আউটলাইন এটা ড্র করলে পরে তখন সুন্দর মতো কি আসবে, পাথটা এই যে ফার্স্টে 90 ডিগ্রিতে বাউন্ডারিতে হিট করলো, সো স্ট্রেট পাস করে যাবে। দেন এইখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হিট করতেছে, সো ইট ইজ গ্রেটার দ্যান ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। সো এখন টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে। দেন এইখানে বাউন্ডারিতে হিট করলো 90 ডিগ্রিতে, দেন সিডি দিয়ে বের হয়ে গেল। বুঝতে পারছো? তো এই জিনিসটা যে সেকেন্ড প্রিজমের ভিতর দিয়ে আমাদের পাথটা কেমন যায় এন্ড পজিশন অফ দ্য সেকেন্ড প্রিজম। ঠিক আছে? ওকে, সো এখন মে 13 1 PR, এটাতে আর কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, তো এখন জেন 12 পেপার 1, এটার পেজ নাম্বার কত আজিজুল? 1081. 1081। ওকে, সো এখন জেন 12 পেপার 1, এটাতে কারো কোনো প্রবলেম আছে? Question number 7C. অ্যান্সারটা বুঝছি, বাট কিভাবে লিখবো ওটা বুঝতেছি না। কোশ্চেন নাম্বার 7 এর সি। জি, সি না, এটা লিখে দিছি। লিখে দিয়েছিলেন? এটা তো ইয়েতে কি বলে, বুকলেট সলভিং চ্যাপ্টার ওয়াইজ। ক্লাসে ওখানে চ্যাপ্টার ওয়াইজে লিখে দিছিলাম। তুমি যদি এটা না পাও তো তাহলে আমাকে বইলো, যে আমি এটা লিংক দিয়ে দিব নি। ঠিক আছে? তুমি আমাকে বইলো যে এই কোশ্চেনটার পিকচার দিয়ে বললো যে এই কোশ্চেনটার অ্যান্সারটা লাগবে, ওইটা আমি দিয়ে দিব নি ভিডিও। ঠিক আছে? ওকে, 8, 5, কোনটা 8 এর? 5 number 5. এই যে এটা, at first the temperature of the water increases, এটা না? জি ভাইয়া। আচ্ছা, তো এখন প্রথমের দিকে টেম্পারেচার বাড়তেছে, যে কি করতেছো তুমি, হিটার দিয়ে পানি গরম করতেছো। ওকে, হিটার দিয়ে পানি গরম করতেছো। তো এখন পানি গরম করলে কি হবে, পানির টেম্পারেচার বাড়বে। তো এটাই হইতেছে, প্রথমে টেম্পারেচার অফ দ্য ওয়াটার বাড়তেছে, কিন্তু আফটার আ ওয়াইল হোয়াট হ্যাপেন্স, দ্য টেম্পারেচার রিচেস আ স্টেডি ভ্যালু বিলো দ্য বয়লিং পয়েন্ট অফ দ্য ওয়াটার। এই কথাটা কেন অ্যাড করলো? বয়লিং পয়েন্ট অফ দ্য ওয়াটারের কথাটা অ্যাড করছে কেন? বিকজ তুমি তো আর না হলে কি বলতে পারতা, যে টেম্পারেচার কখন কনস্ট্যান্ট হয়ে যায়? স্টেট চেঞ্জের সময় টেম্পারেচার কনস্ট্যান্ট হয় না আজিজুল? জি ভাইয়া। সো তাহলে তখন তুমি বলতে পারতা কি, যে যদি তোমাকে এই লাইনটা অ্যাড করে না দিত, যে মনে করে এই জিনিসটা নাই,
বললো যে ইনিশিয়ালি টেম্পারেচার বাড়তেছে, দেন এক সময় টেম্পারেচার কনস্ট্যান্ট হয়ে গেছে, দেন তোমাকে জিজ্ঞাসা করলো কেন টেম্পারেচারটা কনস্ট্যান্ট হয়ে গেছে, তো তুমি কি বলতে পারতা? ইউ কুড হ্যাভ সেড দ্যাট আচ্ছা বয়লিং টেম্পারেচার মনে হয় রিচ করে ফেলছে, তো এর জন্য টেম্পারেচার কনস্ট্যান্ট হয়ে গেছে, বিকজ স্টেট চেঞ্জের সময় টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। তখন তোমার অ্যান্সার তারা কাটতে পারতো না, কিন্তু তারা একটা সেন্টেন্স এই যে এই জিনিসটা অ্যাড করে দিছে, সো এখন তোমার অ্যান্সার এটা তুমি দিতে পারবা না। কেন? বিকজ তারা বলে দিছে যে বয়লিং পয়েন্ট এখনো রিচ করে নাই, তাইলে পরেও টেম্পারেচার কনস্ট্যান্ট হয়ে গেছে, সো কেন এমন হইতে পারে? ঠিক আছে, যে আমরা হিট দিচ্ছি ঠিকই, যে হিটার ঠিকই চালু আছে, কিন্তু পানির টেম্পারেচার বাড়তেছে না, ওয়াই? সেটা রিজনটা হলো এইটা যে হিটার যত রেটে পানিকে এনার্জি দিচ্ছে, হিট এনার্জি দিচ্ছে, ওয়াটারটা কি করে? সারাউন্ডিং এ হিট লস করে না আজিজুল? জি ভাইয়া। সো তাহলে কি হচ্ছে আসলে, হিটারটা পানিকে যত রেটে হিট এনার্জি সাপ্লাই দিচ্ছে, পানিটা তত রেটে হিট এনার্জি সারাউন্ডিং এ লস করে ফেলতেছে। সো ওভারঅল ওয়াটারের কি তাহলে আর টেম্পারেচার বাড়বে? না ভাইয়া। তো তাহলে এর জন্য এখানের মধ্যে অ্যান্সারটা কি লিখা? টোটাল এনার্জি ইনপুট ইকুয়াল টু টোটাল এনার্জি আউটপুট, আর টোটাল হিট ইনপুট ইকুয়াল টু টোটাল হিট আউটপুট। এটাতেই মনে হয় 2 মার্ক অ্যালাউ করে ফেলার কথা। এগুলি মার্ক ভাইয়া যদি ইনসলিউশন দিয়ে দিত তাহলে সাইড দিয়ে। ইনসুলেশন দিয়ে দিলে পরেও তোমার একটা সার্টেন টেম্পারেচার, যে তোমার একটা টেম্পারেচার গ্রেডিয়েন্ট রিচ করলে তখন ওখানের মধ্যে এমন টাইপের সমস্যা হয় যে রেট অফ হিট লস বেড়ে যায়। যে প্রথমে মনে করো যে হিট হচ্ছে, তখন কি রুম টেম্পারেচারের সাথে ওয়াটারের টেম্পারেচার ডিফারেন্সটা কম, তো তখন কি হবে? হিট লসটা কম হবে, তাই তো? কিন্তু যত তুমি হিট করতে থাকবা তত কি ওয়াটারের টেম্পারেচার বাড়লো, সো সারাউন্ডিং এর সাথে ওয়াটারের টেম্পারেচার ডিফারেন্স কি করতেছে? ইনক্রিজ করতেছে না? তো সারাউন্ডিং এর সাথে ওয়াটারের টেম্পারেচার ডিফারেন্স যত বাড়বে, ওয়াটার তত বেশি রেটে কি করবে? হিটটা সারাউন্ডিং এ ছেড়ে দিবে। বুঝতে পারতেছো? এখন হচ্ছে। তো তাহলে এই ব্যাপারটা, তো এখন এক সময় এমন একটা টেম্পারেচার রিচ করলো, তখন কি হয়েছে? রেট অফ হিট ইনপুট ইকুয়াল টু রেট অফ হিট ওয়েস্টেড অর হিট লস টু দা সারাউন্ডিংস। এটা কত? 8 নাম্বার না বললা নাকি? জি 8 এর 5। ওকে, এগুলা মার্কস কি অ্যাকচুয়ালি সেই কবেই এতবার এই পয়েন্টগুলি দেখছি, মুখস্থ হয়ে গেছে। এই যে রেট অফ এনার্জি লস ইকুয়াল টু রেট অফ এনার্জি সাপ্লাই, ঠিক আছে? তো এই জিনিসটা এটাতেই তোমার 2 মার্ক দিয়ে দিবে। এই যে this statement alone scores 2 as it includes idea of energy loss. So 12 এর পেপার তো আমার একদম রিসেন্ট পেপার ছিল, আমার পরীক্ষার আগে আগে, তো এইগুলি পেপার একদম কয়েকবার সলভ করছি। সাইন যদি না ইউজ করে আমরা যদি ইজ ইকুয়াল টু লিখি তাহলে তো রাইট দিব না। হ্যাঁ হ্যাঁ, একই। সাইন ইউজ না করে ইজ ইকুয়াল টু ওয়ার্ডে লিখলে পরেও একই কথা। ওকে, আচ্ছা তারপরে জেন 12 পেপার 1, এটা নিয়ে আর কারো কোনো প্রবলেম আছে? 6 এর সি। 6 এর সি, ওকে দেখি 6 এর সি তে কি বলতেছে। 6 এর সি বলতেছে যে the isotope of technetium 99, এটা কি? এটা হলো একটা গামা ইমিটার উইথ আ হাফ লাইফ অফ 6 আওয়ার্স। তো তাহলে সে কি করে? গামা রেডিয়েশন ইমিট করে, এন্ড তার হাফ লাইফ হলো 6 ঘন্টা। তো তার মানে এভরি 6 আওয়ার পর পর তার অ্যাক্টিভিটি কত হয়ে যায়? হাফ হয়ে যায়। তো তাহলে 6 ঘন্টা পর অর্ধেক হইছে, আরো 6 ঘন্টা পর আরো অর্ধেক, মানে কত? অর্ধেকের অর্ধেক মানে 1/4, তাই তো? তো ওইভাবে করে করে কমতে থাকবে। আচ্ছা, তো দেখি ইট ইজ ইউজড অ্যাজ আ রেডিওঅ্যাক্টিভ ট্রেসার। ট্রেসার মানে কি? ট্রেসার মানে হলো যে নাকি কোন একটা কিছু খুঁজে বের করবে, ট্রেস করবে, ঠিক আছে? যে বডির ভিতরে ডায়াগনোসিসের জন্য, যে মনে করো পেশেন্টের বডিতে কোনো সমস্যা থাকলে তখন এটা কি করা হয়? ডায়াগনোসিস করা হয় প্রথমে, যে আসলে কি সমস্যা। যে তোমার মনে করো জ্বর উঠছে, তো এখন জ্বর তো অনেকগুলা রিজনে উঠতে পারে। তো এখন ওইটার জন্য ডক্টর ফার্স্টে কি করে? যে তোমার বডির টেম্পারেচার বেড়ে গেছে মানে বডির ভিতরে অ্যাবনর্মাল কিছু হচ্ছে। তো ওইটা ডক্টর ফার্স্টে বুঝার জন্য কি করবে? তোমাকে স্পেসিফিক কয়েকটা টেস্ট দিবে, যে তুমি কয়েকটা কথা বলবা, আমার জ্বর উঠছে, এরকম পেট ব্যথা করে, মাথা ঘুরায়, এমন এমন যাই বলো। তো ডক্টর এইসব সিমটম গুলি শুনে তোমাকে কি করবে? স্পেসিফিক কয়েকটা টেস্ট দিবে, যে এইগুলো এগুলো করাই নিয়ে আসো। তো ওইটার সময় তোমাকে কি করবে? ডায়াগনোসিসের কাজ দিবে। সো এই সময় কি করলো? এরকম রেডিওঅ্যাক্টিভ ট্রেসার
ইনপুট করছে যেন তোমার বডির ভিতরে কোন জায়গায় সমস্যা ওইটা যেন বের করতে পারে। কি হয় দেখো, the technetium 99 is injected into patient's bloodstream and carried around the body by the blood. So তাহলে টেকনিশিয়াম 99 কি করা হয়, ইনজেকশন দিয়ে পেশেন্টের ব্লাডের সাথে মিশায় দেওয়া হয়। তো এখন ব্লাডের সাথে কি করতে থাকবে, এটা পুরো বডিতে রোটেট করতে থাকবে আর মুভ করতে থাকবে। তো এখন এটা তো গামা রেডিয়েশন ইমিট করে, সো তাহলে বডির বাইরে থেকে তাকে কি করা যায়, ট্রেস করা যায়। কেন? বিকজ গামা রেডিয়েশনের পেনিট্রেটিং পাওয়ার তো অনেক হাই। তো সে তো স্কিনের ভিতর দিয়ে খুবই সুন্দর মতো কি করতে পারবে, স্কিন, ফ্লেশ, বোনস প্রত্যেকটা জিনিসের ভিতর দিয়ে গামা রেডিয়েশন সুন্দর মতো পেনিট্রেট করে বের হয়ে আসতে পারবে। সেই যে বলতেছে কি, দ্য রেডিয়েশন ইট ইমিটস ইজ ডিটেক্টেড আউটসাইড দ্য বডি। গামা রেডিয়েশন তো অনেক হাইলি পেনিট্রেটিং, তো বডির বাইরেও তাকে কি করা যায়, ইউজ করা যায়। তো এখন বলতেছে এক্সপ্লেইন ওয়াই টেকনিশিয়াম 99 ইজ সুটেবল ফর দিস to be used as a tracer in this way. So এখানের মধ্যে প্রথম কথাটা কি দেখো, প্রথম কথাটা হলো সে গামা ইমিটার। তো গামা ইমিটার মানে কি, তার আয়োনাইজিং পাওয়ার কি কম, তাই তো শিফা? তো Yes, গামা sir. ইমিটার মানে হলো তার আয়োনাইজিং পাওয়ার কম। সো হোয়াট ডাজ দ্যাট মিন, সে বডির ভিতরে গেলেও বডির হেলদি সেলদেরকে এত বেশি ড্যামেজ করবে না, বিকজ আয়োনাইজেশন ক্যাপাবিলিটি কম। এটা প্রথম কথা। সো তাহলে হেলদি সেল ড্যামেজ হবে না। দেন তার হাফ লাইফ হলো কম, যে হাফ লাইফ হলো 6 আওয়ার্স। তো তাহলে কি, ইট ইজ লং এনাফ যেন কোন জায়গায় প্রবলেম আছে ওইটাকে ডিটেক্ট করতে পারে, বাট শর্ট এনাফ যেন কি করতে পারে, বডির ভিতরে পার্মানেন্ট কোনো লং টার্ম ড্যামেজ ক্রিয়েট করতে না পারে। ওকে, সো তাহলে হাফ লাইফটা কি, জাস্ট সুন্দর একটা ভ্যালিউ, যেটা কি লং টার্ম ইফেক্ট ফেলবে না বডির মধ্যে, কিন্তু যেই পারপাসে তাকে ইউজ করা হচ্ছে, যে বডির কোন জায়গায় প্রবলেম এটা বের করার জন্য, ওই পারপাসটা সে ফুলফিল করতে পারবে। সো হাফ লাইফ নিয়ে একটা কমেন্ট করলাম। দেন কি বলবো, যেহেতু সে গামা ইমিটার, তো তাহলে এটাকে কি করা যাবে, বডির বাইরে থেকে তাকে ডিটেক্ট করতে পারা যাবে। সো এইসব টাইপের পয়েন্ট গুলো নিয়ে আমরা অ্যান্সারটা বলবো। সো এটা কত নাম্বার বলছিল যেন কোয়েশ্চেন? 6C. সি। এই যে দেখো, এই যে গামা ক্যান বি ডিটেক্টেড আউটসাইড দ্য বডি বিকজ সে বডির ভিতর দিয়ে কি করতে পারে, পাস করে চলে আসতে পারে। দেন হাফ লাইফ রিলেটেড টু ইউজ, যে লং এনাফ টু গেট অ্যারাউন্ড দ্য বডি, যে সিগনিফিক্যান্ট একটা টাইম, যে 6 ঘন্টা সময় ধরে সে কি করবে, সুন্দর মতো বডিকে মনিটর করা যাবে যে কোন জায়গায় সমস্যা। সো তাহলে লং এনাফ টু গেট অ্যারাউন্ড দ্য বডি। দেন আবার কি, হাফ লাইফ রিলেটেড টু পেশেন্ট সেফটি, যে ফলস ডাউন টু লো লেভেলস, যে হাফ লাইফটা কি 6 ঘন্টা না, তো তাহলে প্রতি 6 ঘন্টা পর পর অর্ধেক হয়ে যায়। সো তাহলে কি, খুবই তাড়াতাড়ি লো লেভেলে নেমে আসে রেডিয়েশনটা, তো তাহলে বডিতে কি করে না, কোনো পার্মানেন্ট ড্যামেজ ক্রিয়েট করে না। বুঝতে পারছো? Yes. তো এরকম টাইপের জিনিসগুলো নিয়ে আমরা কমেন্ট করব। আচ্ছা, সেটা এরপরে জেন 12 পেপার 1 নিয়ে আর কারো কোনো প্রবলেম আছে? মায়োমের কি পেপারগুলি করা হইতেছে নাকি? ভাই আমি স্টার্ট করছি কয়েকদিন ধরে মাত্র। এগুলি তো আরো সিরিয়াসলি করতে হবে, আর না হলে পরে কিন্তু তোমার বোন যত ভালো রেজাল্ট করছে ওরকম রেপ্লিকেট করা কষ্ট হয়ে যাবে তোমার জন্য। বুঝছো? রুমও তো সবসময় রেগুলার হ্যাঁ ভাইয়া। সেই টাইম মতো করতো, এখন তোমারও এরকম টাইপের রেজাল্টের জন্য আরো ভালো মতো পড়তে হবে। ঠিক আছে? আচ্ছা ওকে, সো তাহলে জেন 12 পেপার 1 গেল। এখন মে 12 পেপার 1, মে 12 পেপার 1 নিয়ে কারো কোনো প্রবলেম আছে? ওকে, জেন 13 পেপার 2, এই জেন 13 পেপার 2 এটা পরীক্ষা দিছি আমি এক ম্যাচ ফুটবল খেলা সেরা, এটাতে 60 তে পাইছি 57। এই জেন 13 পেপার 2 তে কারো প্রবলেম আছে?
ওকে, জুন 13 পেপার 2। স্যার মে 12-11 এর 1 এ এখানে বলছে এক্সপ্লেন ওয়াই আ ভোল্টেজ ইজ ইনডিউসড। ওইটা স্যার ভোল্টেজ যখন মানে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স যখন কয়েল কাট করে তখন তো ভোল্টেজ ইনডিউসড হয়, ওইটাই লিখে দিব না? হ্যাঁ, কোনটার কথা বলছো? মে 12 এর কোনটা? মে 12 পেপার 1। 11A1। মে 12 11A1। হ্যাঁ, ভোল্টেজ ইনডিউস কেন হয়? এই যে যখন নাকি ম্যাগনেটটা টু এন্ড ফ্রো মুভ করে, যে ইনসাইড এন্ড আউটসাইড অফ দা কয়েল যখন মুভ করবে তখন কি হবে? ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলিকে কয়েলটা কাট করবে, তো কাট করলে পরে তখন কি হয়? ভোল্টেজ ইনডিউস হয় অ্যাকর্ডিং টু ফ্যারাডেজ ল অফ ইন্ডাকশন। বুঝছো? আর এগুলি অ্যান্সার কোনটা কি লিখবা প্রত্যেকটাই কিন্তু এই যে মার্ক স্কিম আছে। 11 না? হ্যাঁ। এই যে ম্যাগনেটিক ফিল্ড কি করতেছে? কাট করতেছে। সো এটার জন্য কি হয়? এই যে ওয়্যার কাটস ম্যাগনেটিক ফিল্ড, এই কথাটা থাকলে পরে 2 মার্ক পেয়ে যাবে। বুঝছো? হ্যাঁ। ওকে, সো এখন জুন 13 পেপার 2। অনামিকার কি সবগুলি পেপার শেষ? ভেরি গুড। সো এখন মে 13 পেপার 2 তে কোনো প্রবলেম নাই কারো? ওকে, তো এখন মে 13 পেপার 2 আর এটাতে কারো কোনো প্রবলেম আছে? ভাইয়া কোয়েশ্চেন নাম্বার 4 এ 2PR এ? ওকে, কোয়েশ্চেন নাম্বার 4 দেখি। আচ্ছা, সেই কোয়েশ্চেনটা ভালো একটা কোয়েশ্চেন, এটা দেখি। হ্যাঁ, এখন তো তোমাদের কাছ থেকে কোনো প্রবলেমই পাওয়া যায় না, তো এখন একটা প্রবলেম পাইছি, এটা নিয়ে ডিসকাস করি। তো এখন দেখো ফার্স্ট এর কাজটা কি। সরি, ওকে, দিস কোয়েশ্চেন ইজ অ্যাবাউট স্ট্যাটিক ইলেকট্রিসিটি। আচ্ছা, এ নম্বরে কি বলতেছে? which of these materials is an electrical conductor? কোনটা ইলেকট্রিক্যাল কন্ডাক্টর? এখানের মধ্যে মেটাল একটাই আছে, সিলভার। এন্ড আমরা জানি যে মেটালস আর গুড কন্ডাক্টরস অফ ইলেকট্রিসিটি। সো এটা এখন দেখো এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং। কি বলতেছে? ফরেনসিক সায়েন্টিস্ট, হ্যাঁ, ফরেনসিক সায়েন্টিস্টরা কি করে? তারা ওরকম যে কোনো ফিঙ্গারপ্রিন্ট বা কোনো ব্লাড টেস্ট ওইসব করে ক্রাইম সিনের মধ্যে তারা এইসব জিনিস নিয়ে কি করে? ইনভেস্টিগেট করে। বুঝছো? তো এখন ফরেনসিক সায়েন্টিস্ট কি করতেছে? ইউজেস অ্যান ইলেকট্রোস্ট্যাটিক ডাস্ট প্রিন্ট লিফটার, ইডিপিএল। এটা কি? ইলেকট্রোস্ট্যাটিক ডাস্ট প্রিন্ট লিফটার। হোয়াট ডাজ ইট ডু? সে ফুটপ্রিন্ট, ওই যে মানুষের পায়ের ছাপ থাকে না, ওগুলি বের করতে পারে, বা আঙ্গুলের ছাপ বের করতে পারে, এসব করতে পারে। কিভাবে করে দেখো, টু টেক ইমপ্রেশনস অফ ফুটপ্রিন্টস। দেখো কিভাবে হয়। দ্য ডায়াগ্রাম শোজ আ সিম্পলিফাইড ইডিপিএল এন্ড আ ডেসক্রিপশন অফ হাউ ইট ওয়ার্কস। যে ব্যাপারটা তো অ্যাকচুয়ালি মেশিনটা তো কমপ্লেক্স, কিন্তু আমাদেরকে বোঝানোর জন্য তারা ছোট করে এক্সপ্লেনেশন দিছে, সিম্পল করে। কি হইতেছে দেখো, মানুষ তো ফ্লোরের উপর দিয়ে হাঁটবে নাকি? তো ফ্লোর, এই ইনসুলেটিং ফ্লোর, এইখানে নাম দেওয়া হইতেছে, এটার নাম হলো লিফটিং শীট। আচ্ছা, আর এটার নাম হলো মেটাল প্লেট। দেখবো এগুলার কাজ কোনটা কি দেখবো। এটা হলো কন্ট্রোল ইউনিট, আর এখানে হলো কানেক্টিং ওয়্যার। যে কানেক্টিং ওয়্যার দিয়ে কি করা হয়েছে? কন্ট্রোল ইউনিটটা কানেক্টিং ওয়্যারের সাথে মেটাল প্লেট আর লিফটিং শীটের সাথে কানেক্টেড। ওকে, এখন দেখো দিস ইজ হাউ ইট ওয়ার্কস। যে এটা তো আমাদের সিলেবাসে নাই, তাই না? তো এর জন্য সিলেবাসে কোনো কিছু না থাকলে কি করবে? তারা এক্সপ্লেন করে দিবে যে এটা এমন এমন ভাবে কাজ করে, তাহলে যেন তুমি বুঝতে পারো। তো দেখো কি বলতেছে। A lifting sheet is placed over the footprint. তো এই পায়ের ছাপ যেখানে আছে ওখানে কি করা হয়েছে? ওই লিফটিং শীটটাকে বসাইলাম। ঠিক আছে, এখন দেখো a metal plate is placed near it.
সো তাহলে পায়ের ছাপ যেখানে আছে, এই যে মনে করো এই ছিল ফ্লোর, সরি এই হলো ফ্লোর, তো এই ছিল এরকম মনে করো তোমার পায়ের ছাপটা, ঠিক আছে? তো এরকম মানুষের জুতার ছাপ এমন ভাবে পড়ে না যে হিলটা এক জায়গায় আর সামনের পাটটা এক জায়গায়। তো এখন এখানের মধ্যে কি করা হয়েছে, লিফটিং শীটটা বসাইলাম। লিফটিং শীটটা ওরকম একটা রেক্টেঙ্গুলার একটা শীট, এটা এটার উপরে প্লেস করছি। আর এটার একটু কাছেই, যে এটার একটু সামনেই, সামনে বা পিছে যেখানেই হোক, এখানে কি করছি, মেটাল প্লেট বসাইছি। আচ্ছা, এখন দেখো কি হয়। The control unit applies a voltage of 10 kilovolt. 10 kilovolt কিন্তু যেন তেন ভোল্টেজ না, 10,000 ভোল্ট। ওকে, এত হাই ভোল্টেজ দিয়ে কি করে তারা, এই মেটাল প্লেট আর লিফটিং শীটের মধ্যে কত ভোল্টেজ অ্যাপ্লাই করছে, 10,000 ভোল্ট অ্যাপ্লাই করছে। এটা দিয়ে কি হইতেছে দেখো, the lifting sheet becomes negatively charged. লিফটিং শীটটা হলো নেগেটিভ টার্মিনাল অফ দ্য কন্ট্রোল ইউনিটের সাথে কানেক্টেড, আর মেটাল প্লেটটা কি পজিটিভ সাইড অফ দ্য কন্ট্রোল ইউনিটের সাথে কানেক্টেড, তাই তো? এর জন্যই তো লিফটিং শীটটা কি হয়েছে, নেগেটিভলি চার্জড হয়েছে। সো এর জন্য এটা বলতেছে যে লিফটিং শীটটা নেগেটিভলি চার্জড হলো এন্ড মেটাল প্লেটটা কি হলো, পজিটিভলি চার্জড হলো, ঠিক আছে? এখন দেখো কি হয়, আর ডাস্ট প্রিন্ট ফর্মস অন দ্য লোয়ার সারফেস অফ দ্য লিফটিং শীট। এই যে তোমার, আমরা একটা এক্সাম্পল বলছিলাম মনে আছে অনামিকা, যে আমরা স্কুল কালে থাকতে সময় এরকম ছোট ছোট স্মল পিসেস অফ পেপার কি করতাম, ওরকম প্লাস্টিকের কোন একটা এরকম পেন চুলের সাথে এরকম ঘষাইলে দেন ওইটা কি হইতো, স্মল পিসেস অফ পেপার কে অ্যাট্রাক্ট করতে পারতো না, বলতো? এই যে এরকম স্মল পিসেস অফ পেপার আছে, এই যে স্মল পিসেস অফ পেপার, এগুলা তো নিউট্রাল। পিসেস অফ পেপার গুলার তো কোনো চার্জ নাই, তারা হলো নিউট্রাল, কিন্তু তাদের কাছে কোন একটা চার্জ রড নিয়ে আসলে পরে কি হয়, দে গেট অ্যাট্রাক্টেড টু দা রড, তাই তো? তো এইখানের মধ্যে কাজটা সেম, যে ডাস্ট পার্টিকেলস গুলি, যে ফ্লোরে যে সব ডাস্ট পার্টিকেল গুলি থাকে, ওগুলার কি কোনো চার্জ আছে? ওগুলার তো কোনো চার্জ নাই, ডাস্ট পার্টিকেল গুলি নিউট্রাল। হ্যাঁ, কিন্তু লিফটিং শীটের চার্জ এত বেশি নেগেটিভ যে তারা কি করবে, চার্জ ইনডিউস করবে না, বলতো? যে আমরা কি বলতাম, ইনডিউসড চার্জ কাকে বলতাম, এই যে নিউট্রাল পার্টিকেলের মধ্যে যে পজিটিভ নেগেটিভ যে আছে, সো এখন এখানে একটা নেগেটিভলি চার্জড বা এখানে একটা পজিটিভলি চার্জ রড যদি আনি, সো কি হবে, এই নেগেটিভ চার্জটা অ্যাট্রাক্ট হয়ে, এই নেগেটিভ চার্জটা অ্যাট্রাক্ট হয়ে সামনে চলে আসবে, দেন ইট উইল গেট টেম্পোরারিলি অ্যাট্রাক্টেড টুয়ার্ডস দ্য রড, তাই তো? সো এখানের মধ্যে কি হবে, লিফটিং শীটটা এত হাইলি নেগেটিভ যে সে কি করবে, ডাস্ট পার্টিকেল গুলাকে চার্জ ইনডিউস করবে, তো তখন ডাস্ট পার্টিকেল গুলা কি করবে, they will stick to the lifting sheet. বুঝতে পারছো? সো এটা হলো বেসিক তার ওয়ার্কিং প্রিন্সিপাল। এরপরে দেখো কি হচ্ছে, এটা তো ওয়ার্কিং প্রিন্সিপালটা আমরা বুঝলাম। এখন দেখো বলতেছে কি, ইউজ দ্য আইডিয়া অফ চার্জ মুভমেন্ট টু এক্সপ্লেন হাউ দ্য লিফটিং শীট বিকামস নেগেটিভলি চার্জড এন্ড দ্য মেটাল প্লেট বিকামস পজিটিভলি চার্জড। তো এখানের মধ্যে কি বলবো, যে লিফটিং শীট নেগেটিভলি চার্জ কেন হয়, বলবো যে কন্ট্রোল ইউনিট থেকে লিফটিং শীটের ওখানে ইলেকট্রন সাপ্লাই করা হয়েছে, তো যার কাছে এক্সেস অফ ইলেকট্রন থাকবে সে কি হবে, নেগেটিভলি চার্জড হবে, নাকি? সো এর জন্য লিফটিং শীটটা নেগেটিভলি চার্জড হয়েছে। আর মেটাল প্লেটের কাছে কি করা হয়েছে, মেটাল প্লেটের থেকে ইলেকট্রন নিয়ে আসা হয়েছে, সো এর জন্য মেটাল প্লেটটা কি হবে, পজিটিভলি চার্জড হবে। এখানে কিন্তু চার্জ ট্রান্সফারের কথাটা বলবে যখন, ঠিক আছে মিথিলা, যখন নাকি চার্জ ট্রান্সফারের কথা বলবে তখন তোমার একটা ব্যাপার মাথায় রাখা লাগবে, কি, নেগেটিভ চার্জেস ক্যান মুভ, যে ইলেকট্রনস মুভ করতে পারে, পজিটিভ চার্জ কিন্তু মুভ করে না, ঠিক আছে? এই ব্যাপারটা অলওয়েজ মাথায় রাখবা, যে কোন চার্জ মুভ করে, নেগেটিভ চার্জ মুভ করে। তো তাহলে এখানের জন্য দেখো, এটা কত নাম্বার কোশ্চেন জানো? 4। এই যে দেখো, নেগেটিভ চার্জ মুভস অর দ্য ইলেকট্রনস মুভ, এই যে এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, যে নেগেটিভ চার্জ মুভ করতেছে এই কথাটা বলতে হবে। তো এখন কি হচ্ছে, সো charges move through the wire from plate B to lifting sheet A. তো তাহলে মেটাল প্লেট থেকে কি হচ্ছে, মেটাল প্লেট থেকে লিফটিং শীটের দিকে ইলেকট্রন ফ্লো করতেছে, তো মেটাল প্লেটের ইলেকট্রন কমে গেছে, তো ল্যাক অফ ইলেকট্রন থাকলে মেটাল প্লেট হয়ে গেছে পজিটিভলি চার্জড।
আর লিফটিং শিটে ইলেকট্রন গেইন করছে বা ইলেকট্রন আসছে, এক্সেস অফ ইলেকট্রন থাকলে পরে সে কি হবে? নেগেটিভলি চার্জড হবে। বুঝতে পারছো? সো তাহলে এই যে দেয়ারফর প্রোডিউসেস আনব্যালেন্সড চার্জ। ওকে, সো এইভাবে করে কি হয়েছে, আমরা প্রথমে লিফটিং শিটটা কিভাবে চার্জড আপ হইলো নেগেটিভ, এন্ড মেটাল শিটটা কিভাবে পজিটিভলি চার্জ হইলো এই কথাটা বলছি। বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। ওকে, এরপরে কি বলতেছে, এই যে ওই যে ডাস্ট গুলো উঠে আসছে, তো এই যে দেখো সি নাম্বারে, দ্য ফটোগ্রাফ শোজ আ টিপিক্যাল ডাস্ট প্রিন্ট অন আ লিফটিং শিট। এই যে ওই ডাস্ট গুলা যে উঠে আসছে, তো এখন বলতেছে সাজেস্ট ওয়াই ডাস্ট পার্টিকেলস আর লিফটেড অফ দ্য ফ্লোর অনটু দ্য লিফটিং শিট। তো কি বলবো, ডাস্ট পার্টিকেল গুলোর উপর কি করা হয়েছে? চার্জ ইনডিউস করা হয়েছে, তাই না? যে লিফটিং শিটটা এত হাইলি নেগেটিভলি চার্জ যে সে নিউট্রাল ডাস্ট পার্টিকেল গুলাকে কি করছে, অ্যাট্রাক্ট করে উঠায় নিয়ে আসছে বাই ইনডিউসিং চার্জ। এই যে কি বলতেছে দেখো, টপ অফ দ্য ডাস্ট বিকাম পজিটিভ। কেন ডাস্টের উপর সাইডটা পজিটিভ কেন হয়ে যায়? বিকজ চার্জ ইনডিউস করা হয়েছে। কিভাবে? এটা কি বলে, লিফটিং শিটটা অনেক হাইলি নেগেটিভলি চার্জ না, এর জন্য। এই যে দেখো, allow an answer in terms of charge separation, example induced charge on dust, যে টপ পজিটিভ এন্ড বটম নেগেটিভ হয়ে যায়। তো এখন এই যে নেগেটিভ চার্জ হলো লিফটিং শিটের, আর টপ অফ দা ডাস্ট পার্টিকেল হয়ে গেছে পজিটিভ। সো তাহলে অপোজিট চার্জ কি করবে? অ্যাট্রাক্ট করবে। তো এখন অপোজিট চার্জ তো অ্যাট্রাক্ট করলেই হবে না, তোমার কোন একটা কিছু উঠায় নিয়ে আসার জন্য, যে মনে করো মিথিলা যে তুমি কোন একটা কিছু উপরে তুলে নিয়ে আসবা, তো তোমার কি করা লাগবে? তার নিজের যে একটা ওয়েট আছে, ওয়েটের থেকে তোমার বেশি ফোর্স এক্সার্ট করতে হবে না, তাহলে যেন তুমি এটাকে তুলে নিয়ে আসতে পারো। হ্যাঁ ভাইয়া। তো তাহলে এটার জন্য বলতেছে কি, যে ফোর্স অফ অ্যাট্রাকশন, ওই যে যে অ্যাট্রাকটিভ ফোর্সটা পজিটিভ আর নেগেটিভের মধ্যে, ওইটা কি হবে? ডাস্টের ওয়েটের থেকে বেশি হবে। তো তখন ডাস্টটাকে উপরে তুলে নিয়ে আসতে পারতেছে। বুঝতে পারছো? হ্যাঁ। ওকে, এরপরে স্ট্রিম অফ ওয়াটার। এই জিনিসটা তো আমরা আগেও বলছিলাম যে স্ট্রিম অফ ওয়াটার এখানে মধ্যে কি হচ্ছে, একটা চার্জ রড নিয়ে আসছে, তো স্ট্রিম অফ ওয়াটার স্ট্রেট পড়তো, কিন্তু এটা কি হয়ে গেছে, এমন বাঁকায় গেছে। তো এখন জিজ্ঞাসা করলো কেন। তো এখন এখানের মধ্যে কি বলবো, এখানের মধ্যেও সেম, যে আমাদের ওয়াটার কি, ওয়াটার মলিকিউলস হ্যাভ আ চার্জ, যে তারা কি পোলার মলিকিউল না? তো তাহলে এখন অপোজিট চার্জ অ্যাট্রাক্ট আর লাইক চার্জেস রিপেল। তো এটার জন্য কি হচ্ছে, ওইটার জন্য দা ওয়াটার স্ট্রিম গেটস অ্যাট্রাক্টেড টুয়ার্ডস দা রড। বুঝতে পারছো? বুঝছি। ওকে, সো তাহলে জুন 13 2 PR, এটা নিয়ে কি আর কারো কোনো প্রবলেম আছে? হ্যাঁ, একটা কোশ্চেন ছিল। বলো। মনে করুন কোন একটা ইনভেস্টিগেশন দিচ্ছে, এখন যদি ডায়াগ্রাম এঁকে দিই তাহলে মার্কস দিবে না? হ্যাঁ, মার্কস তো দিবে। যদি অ্যালাউ, যদি মার্কস কিন্তু যদি না লেখা থাকে যে অ্যালাউ মার্কস ফর ডায়াগ্রাম, তাও দিতে? ওখানে মধ্যে ডায়াগ্রাম এঁকে দিলে ডায়াগ্রামের মধ্যে অনেক কিছু আসলে এক্সপ্লেন হয়ে যায়, বুঝছো? তো ওখানের মধ্যে থেকে ডায়াগ্রাম এমনিতেই তারা মার্কস নিবে। আচ্ছা, তারপরে Jan 12 পেপার 2 তে কারো কোনো প্রবলেম পাইছো? ওকে, দেন June 12 পেপার 2। ওকে, কোশ্চেন নাম্বার 6 এ
2টা। কি জুন 12 এর জি কোশ্চেন sir. নাম্বার 6 6 বিট। কোশ্চেন নাম্বার 6 B2 আচ্ছা দেখো when the motor is working the current in it is 1.74 ampere ভালো কথা মোটর যখন কাজ করতেছে তখন মোটরের ভিতর দিয়ে কারেন্ট লাগে কত 1.74 এখন বলতেছে explain why it would not be sensible to replace the 13 ampere fuse with the 2 ampere fuse এইটা তোমার মেশিনটা বুঝতে হবে প্রথমে হ্যাঁ কিভাবে কাজ করে দেখো a washing machine has an electric motor sorry এই ওয়াশিং মেশিনে কি কি আছে ইলেকট্রিক মোটর আছে আর কি আছে ইলেকট্রিক হিটার আছে ওকে তো ওয়াশিং মেশিনে কি করবে ইলেকট্রিক মোটর লাগবে ওই কাপড়গুলোকে ঘুরানোর জন্য হিটার লাগবে কেন হিট দিলে পরে কাপড়ের থেকে তাড়াতাড়ি ময়লা উঠায় যায় তাই না সো তাহলে ইলেকট্রিক হিটার লাগবে আর ইলেকট্রিক মোটর লাগবে একটা ওয়াশিং মেশিন ঠিকমতো কাজ করতে ওকে এখন দেখো কি হয় হিটারের রেজিস্ট্যান্স হলো 22 ওহম আর মেইন সাপ্লাই থেকে তো আমরা তো বাসা বাড়িতে যে ইয়ে ইউজ করব ওয়াশিং মেশিন ইউজ করব আমরা মেইন সাপ্লাইয়ের ভোল্টেজ ইউজ করব না কত 230 ভোল্ট সো এখন এখানের জন্য তুমি বের করছো কি হিটারটা যখন কাজ করতেছে হিটারের ওয়ার্কিং কারেন্ট কত 10 অ্যাম্পিয়ারের কাছাকাছি তো যাই আসছে তোমার অ্যানসার বের করছো তুমি এখন তাহলে ব্যাপারটা কিভাবে কাজ করতেছে তুমি দেখো তাহলে বুঝে যাবা সো দিস ইজ ইওর ওয়াশিং মেশিন দিস ইজ ইওর ওয়াশিং মেশিন এর ভিতরে কারেন্ট আসে এখন এই কারেন্টটা কি হয় এই কারেন্টটা একটা যায় মোটরের ভিতর আর একটা যায় হিটারের ভিতর নাকি আচ্ছা তো এখন আমরা ইয়েটা কি বলে ফিউজটা লাগাই কোথায় লাইভ ওয়্যারের মধ্যে না জি সো এই যে লাইভ ওয়্যারের মধ্যে তো এটা তো আমাদের ডিরেক্টলি ওয়াশিং মেশিনের সাথে কানেক্টেড তো এখন দেখো হিটারের কারেন্ট লাগে 10 অ্যাম্পিয়ারের মতো মোটরের কারেন্ট লাগে 1.74 অ্যাম্পিয়ার এখন বলতেছে মোটরের তো কারেন্ট 13 অ্যাম্পিয়ারের থেকে খুবই কম লাগতেছে সো তাহলে এখানে যে 13 অ্যাম্পিয়ার ফিউজ ইউজ করতেছি এটা বাদ দিয়ে একটা 3 অ্যাম্পিয়ারের ফিউজ লাগাই দিলেই তো হয় এটা হলো তাদের চিন্তা ভাবনা কিন্তু এটা কি আসলে ঠিক হবে এটা তো আসলে ঠিক হবে না কেন বিকজ এখানে যদি একটা 3 অ্যাম্পিয়ারের ফিউজ লাগায় দেয় তো তখন কি হবে দেখো তো হিটারের ওয়ার্কিং কারেন্ট কি পাস করতে পারবে অ্যাপ্লায়েন্সের ভিতর দিয়ে সো তখন যায় কি হয়ে যাবে ফিউজটা মেল্ট হয়ে যাবে যে even before optimum current or the working current for the heater can able to pass through কি হয়ে যাবে 13 অ্যাম্পিয়ার থেকে কম রেটিং এর ফিউজ ইউজ করলে পরে ওটা মেল্ট হয়ে যাবে সো এর জন্য আমাদের কি করা সেন্সিবল হবে না ওই 13 অ্যাম্পিয়ার ফিউজটাকে রিপ্লেস করা সেন্সিবল হবে না জাস্ট বিকজ মোটরের কারেন্ট কম লাগে ডাজন্ট মিন আমাদের অ্যাপ্লায়েন্সে অন্য কিছু নাই এই কথাটাই একদম কোশ্চেনের শুরুতেই বলে দিছে এর জন্য যে কি লাগে ওয়াশিং মেশিনের দুইটা জিনিস আছে শুধু মোটর দিয়ে পুরো ওয়াশিং মেশিন চলে না মোটরের কি বলে ওয়াশিং মেশিনের ভিতরে তো হিটারটাও কাজে লাগাইতে হবে নাকি তো ভাইয়া 13 অ্যাম্পিয়ার যদি যায় তাহলে তো মোটরও নষ্ট হয়ে যাবে না না 13 অ্যাম্পিয়ার তো মোটরের ভিতর দিয়ে যাবে না তোমার হ্যাঁ, ওয়াশিং হ্যাঁ, মেশিনের বুঝতে ভিতরে পারছি। 13 অ্যাম্পিয়ার ঢুকতে জাংশন হবে আলাদা এটা হলো জাংশনটা আলাদা ঠিক আছে তো খেয়াল মোটর করলাম রেজিস্ট্যান্স হলো হাই তো এর জন্য মোটরের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করে কম হিটারের রেজিস্ট্যান্স কম তো এর জন্য তার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করে বেশি বুঝতে পারছো হ্যাঁ এখন বুঝছি তো তাহলে মোটরের নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই মোটরের ভিতর দিয়ে যা লাগে ওইটাই পাইতেছে তো জাস্ট বলতেছিল যে একটু গুতায় দেখলো যে তোমার কনসেপ্টটা যে ঠিক আছে নাকি যে ওরকম দেখে না কতজন যে অনেক জনের তো মনে করো যে ইমান নড়বড়ে থাকে একটু গুতা দিলে পরে একটু অনেক টাইপের কোয়েশ্চেন করা শুরু করে যে কোনটা কেন কি হইতেছে না হইতেছে তো এখন তারা দেখতেছে আচ্ছা ফিউজ নিয়ে একটু দেখি তোমার কনসেপ্ট ক্লিয়ার আছে নাকি তো ফিউজ নিয়ে তো তুমি এটা জানো ওয়ার্কিং কারেন্ট যত লাগে তার ইমিডিয়েট বড় রেটিং এর ফিউজ ইউজ করতে হয় হ্যাঁ জানি এটা সবাই জানি তো এখন বললো আচ্ছা
প্রথমে মোটর আর হিটার সবকিছুর কথা বলে টলে অনেকগুলি ঘুরায় পেঁচায় কোয়েশ্চেন করে লাস্টে এসে বলতেছে আচ্ছা মোটরটা আসলে যখন কাজ করে তখন তার কারেন্ট লাগে মাত্র কত 1.74 অ্যাম্পিয়ার। তো তাহলে তো 1.74 অ্যাম্পিয়ার যদি কারেন্ট লাগে তো তাহলে কি 13 অ্যাম্পিয়ারের ফিউজটা দরকার, এটা খুব বেশি না, তো আমরা 2 অ্যাম্পিয়ারের ফিউজ লাগাই দেই। তো এখন দেখতেছে যে আসলে তুমি কি কনসেপ্টটা বুঝো না কিনা। তো এখন কনসেপ্টটা যদি আসলে বুঝে থাকো তখন কি বলবা যে না এটা তো সেন্সিবল হবে না, কারণ এখানে তো শুধু মোটরটাই কাজ করতেছে না, এখানে তো সাথে হিটারটাও আছে, তাই তো। তো তখন তারা বুঝতে পারবে আচ্ছা না তুমি আসলে ব্যাপারগুলো বুঝে বুঝে করছো। সে যে কোশ্চেন নাম্বার 6 এ লাস্টের কোশ্চেন কি বলতেছে, এই যে বিকজ টোটাল কারেন্ট কিসের কিসের মোটর এন্ড হিটার ইজ মোর দেন 2 অ্যাম্পিয়ার, তাই না। সো তাহলে একটা 2 অ্যাম্পিয়ারের ফিউজ লাগাইলে পরে ওটা কি হয়ে যাবে, ব্লো হয়ে যাবে বা সার্কিটটা ব্রেক হয়ে যাবে। তো তার মানে কি ওয়ার্কিং কারেন্ট অর ওয়ার্কিং অ্যামাউন্ট অফ কারেন্ট পাস করার আগে ইট উইল ব্রেক বা মেল্ট, বুঝতে পারছো। জি ভাই। তো এটা ছিল অ্যান্সার। ওই যে তোমাকে যেমনি করে বুঝাইছি না, আমি নিজেরই নিজে এমনি করে বুঝাইতাম, বুঝছো। এই যে এটা তো একদম আমার রিসেন্ট পেপার ছিল, যে জুন 12 তো আমার পরীক্ষার আগে লাস্ট পেপার, যে এটা একদম আমার লাস্ট মক ছিল। তো তখন এইসব পেপারই আমি এমনি এমনি করে সলভ করছি, যে কোয়েশ্চেন পড়ে নিজে নিজে এরকম মজা করে করে বলতাম যে আমার কি গাধা পাইছো, আমি কি এটা দেখি নাই যে এখানের মধ্যে হিটারও আছে, এইসব এইসব বলে বলে সলভ করতাম, বুঝছো। আচ্ছা, তো এখন এই জুন 12 পেপার 2 এটা নিয়ে কি আর কারো কোনো কনফিউশন আছে? ওকে, সো তাহলে জুন 12 পেপার 2 যদি শেষ হয়ে যায় তো তাহলে তো আমাদের 2012 ও শেষ। ভাইয়া 9B। 9B, আচ্ছা ঠিক আছে। তো তাহলে এখন নেক্সট সেশনে জয়েন করো, ওখানে আমরা কন্টিনিউ করতেছি, এখানে আর 1 মিনিটের কম আছে। হ্যাঁ, এটা খুবই ভালো একটা কোয়েশ্চেন। এখানের মধ্যে এখানে অ্যান্সারটা বুঝতেই পারতেছো যে স্টুডেন্টের অ্যান্সারটা ঠিক না হওয়ার পসিবিলিটি বেশি। কেন? কালো। এটাই। আচ্ছা, সো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, যে কালো দেখে কথা না, সে হলো গাধা, এটা হলো কথা। যে এখানের মধ্যে বলতেছে কি আগের এইসব কোয়েশ্চেনে এই কোয়েশ্চেনটা সবাই ভালো মতো সলভ করবে, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এখন এখানের মধ্যে কাজটা কি খেয়াল করো, যে সে আগে একটা ওয়েট ক্লথ এরকম থ্রো করছিল, তো ওয়েট ক্লথটা কি করছে একটা টিনের গায়ে লাগছে, ওই একটা টিনের সাথে স্টিক করে টিন আর ওয়েট ক্লথ একসাথে মুভ করে চলে গেছে। ওকে, আচ্ছা, তো এখন এইখানের জন্য তুমি তার মোমেন্টাম ইউজ করে তার ভেলোসিটি ওরকম বের করছো, ঠিক আছে, ভালো কথা। এখন বলতেছে কি যে দ্য স্টুডেন্ট থ্রোজ আ বিগার ওয়েট ক্লথ এট দ্য রিমেইনিং টিন, যে এখন বাকি যে টিন গুলি আছে ওগুলোর উপরে কি করছে একটা বড় ভেজা কাপড় সে কি করছে ঢিলা মারছে। এখন বলতেছে দিস ওয়েট ক্লথ স্টিক্স টু 2 টিনস, যে টিনস 2 and 3 and they move away together। এখন স্টুডেন্টটা বলতেছে কি, the student concludes I threw the cloth the same way, মানে ক্লথ 1 যেমনি ঢিলা মারছি ক্লথ 2 কেও সেম ভাবে ঢিলা মারছি, ঠিক আছে। আচ্ছা, সো এখন বলতেছে সো the velocity of tins 2 and 3 is the same as velocity of tin 1। এটার কোনো মানে আছে, যে তুমি ছোট কাপড়টা যত যেইভাবে ঢিলা মারছো বড় কাপড়টা একইভাবে ঢিলা মারছো, তো তার মানে যে দোনোজনের ভেলোসিটি সেম হবে বা দোনোজনের মোমেন্টাম যে সেম হবে এমন কি কোনো গ্যারান্টি আছে? এমন তো কোনো স্পেসিফিক্যালি বলে নাই যে বড় ক্লথের ম্যাস হলো ছোট ক্লথের থেকে 2 টাইমস বেশি, এমন কি স্পেসিফিক্যালি কিছু বলা? জাস্ট বলছে বড় ক্লথ, বিগার ক্লথ। এখানে কি স্পেসিফিক্যালি কিছু বলছে যে দ্য বিগার ক্লথ হ্যাজ টুয়াইস দ্য ম্যাস অ্যাজ দ্য স্মলার ক্লথ? এমন তো বলে নাই। দেন সেম ওয়েতে ঢিলা মারাই মানে যে সেম ভেলোসিটি হবে এমন কোনো গ্যারান্টি আছে? তো এরকম তার প্রত্যেকটা কথাতেই কিন্তু এমন কি ধরা যায়, ফ্ল ধরা যায়। সো তাহলে throwing the cloth the same way doesn't mean the
they have the same velocity, then আরেকটা কি হবে যে cloth 2 does not have or ডিরেক্টলি কি করা নাই, স্পেসিফাই করা নাই যে ক্লথ 2 এর ম্যাসটা কি ক্লথ 1 এর থেকে 2 টাইমস বেশি নাকি না। এই যে এখানের মধ্যে বলতেছে কি দেখো 9b না, এই যে the student is wrong, প্রথম কথা কেন, বিকজ কালো। এখন এখানের মধ্যে কাজটা কি, বিকজ ভেরিয়েবলস আর নট কন্ট্রোল, যে আমাদের কন্ট্রোল ভেরিয়েবল এখানের মধ্যে রাখা হয় নাই। কেমন এক্সাম্পল, ম্যাস অফ ক্লথ হলো ডিফারেন্ট, ঠিক আছে, ক্লথের ম্যাস আলাদা, আগে একটা টিনে হিট করছিল এখন দুইটা টিনে হিট করছে, সো তার মানে নাম্বার অফ টিন আলাদা, সো এইভাবে অনেকগুলো জিনিস, তো কন্ট্রোল ভেরিয়েবল রাখতে হয়, এটা হলো আমাদের কথা, যে বাকি সবকিছু সেম রেখে একটা জিনিস চেঞ্জ করব তাহলে অন্য একটা ব্যাপারে আমরা ডিসকাস করতে পারি। সো এইখানের মধ্যে কি করা হয়েছে, ক্লথের ম্যাস চেঞ্জ করা হয়েছে, এইটা একটা চেঞ্জ, দেন ম্যাস অফ দা আদার টিনস আর ডিফারেন্ট, যে এখানের মধ্যে আগে একটা টিনে হিট করছিল এখন কয়টা টিনে হিট করতেছে, দুইটা টিনে, তো এইটা। সো তাহলে দেন ভেলোসিটি অফ দা ক্লথ ইজ নট মেজার্ড, সো তার মানে কি সেম ওয়েতে ঢিলা মারা মানে যে সেম ভেলোসিটি হবে এমন কোন কথা আছে, এমন কোন কথা নাই। সো তাহলে এইসব জিনিস নিয়ে তুমি কমেন্ট করতে পারো, কি বলবা, প্রথমে বলবা যে স্টুডেন্টটা ভুল, দেন কি বলবা, বিকজ the variables are not controlled, কোন ভেরিয়েবল গুলি কন্ট্রোলড না বা কোন ভেরিয়েবল গুলিকে কনস্ট্যান্ট রাখা হয় নাই এগুলি ব্যাপারে কমেন্ট করবা। বুঝতে পারছো মিতু? জি ভাইয়া। আর তোমার যদি ওরকম একটু দয়া হয়, ব্ল্যাক লাইভস ম্যাটার অমন নিয়ে যদি বলতে চাও, স্টুডেন্টকে রাইটও বলতে পারো, তখন কি বলবা, দ্য স্টুডেন্ট ইজ রাইট যদি কি হয়, ইফ দ্য ম্যাস অফ দ্য সেকেন্ড ক্লথ ইজ 0.3 কেজি, ঠিক আছে, দেন এমন বলতে পারো যে the student is right if the momentum of the second cloth is 1.8 kg meter per second, যে আগে মোমেন্টাম ছিল 0.9 kg meter per second, সো এখন যদি বিগার ক্লথের মোমেন্টামটা 2 টাইমস বেশি হয় তাহলে পরে কি হবে, স্টুডেন্টটাকে রাইট বলা যাইতে পারে, ঠিক আছে, কিন্তু ওখানের মধ্যে কি আছে, ইফ কথাটা আছে, ইফ মানে কি যদি হয়, তাই না, সো তার মানে স্টুডেন্টটা যে রাইট হবে এটার কয়েকটা কন্ডিশনের উপর ডিপেন্ড করতেছে, যে যদি ক্লথের ম্যাসটা আগের ক্লথের থেকে, যে ছোট ক্লথের থেকে 2 টাইমস বেশি হয়, অর মোমেন্টামটা আগের মোমেন্টাম থেকে 2 টাইমস বেশি হয়, তাহলে পরে স্টুডেন্টটা রাইট হওয়ার চান্স আছে, কিন্তু স্টুডেন্টটা রং হওয়ার চান্সেস হলো বেশি, বিকজ সে কি রাখে নাই, অনেকগুলি জিনিসই কনস্ট্যান্ট রাখে নাই বা কন্ট্রোল ভেরিয়েবল হিসেবে রাখে নাই। কাদেরকে, ক্লথের ম্যাসটাকে চেঞ্জ করে ফেলছে, নাম্বার অফ টিনস যেটাকে হিট করতেছে, যে ম্যাস অফ দা টিনস ওইটাকে চেঞ্জ করে ফেলছে, দেন সেম ওয়েতে থ্রো করছে মানে যে ভেলোসিটি সেম হবে এমন তো কথা নাই, ভেলোসিটি মেজার করা উচিত ছিল, সো এটা বলবো যে the cloth's velocity is not measured। বুঝতে পারছো? সো তুমি টু ওয়ে অ্যানসার দিতে পারো, রাইটও বলতে পারো রংও বলতে পারো, কালো দেখে যে রং হবে এমন কথা নাই, লজিক দিয়ে ওরকম বুঝাবা, ঠিক আছে। সো এই কোয়েশ্চেনটা সবাই ভালো মতো দেখে রাখো, এটা একটা বলে দিলাম, এটা মকে আছে, ঠিক আছে। ওকে, সো তাহলে আর কারো কোনো কোয়েশ্চেন বাকি আছে? না ভাই। ঠিক আছে তাহলে, সো আমরা ক্লাসটা এখন এখানে শেষ করি। অনামিকা তো চলে গেছিল, দাঁড়াও। সো অনামিকা একটা জিনিস সাজেশন দিয়ে রাখছে, বুঝছো, এই লাস্ট কোয়েশ্চেনটা, এটা এই ক্লথ যে থ্রো করতেছে না টিনের উপরে, এই কোয়েশ্চেনটা মকে আছে আর কি, তো এই হিন্টটা যারা যারা এখন আসো প্রেজেন্ট তাদেরকে দিয়ে রাখলাম সাজেশনটা, ঠিক আছে। এই কোয়েশ্চেন মকে আছে, সো এটার জন্য ভালো মতো প্রিপারেশন নিয়ে নিও, তাহলে যেন 8 মার্কের মধ্যে 8 মার্কই পাও। ওকে, সো আর কারো কোনো প্রবলেম নাই, তো আমরা ক্লাসটা এখন এখানে শেষ করি, ঠিক আছে। আল্লাহ হাফেজ।